এই যে শোনো, একটু দাঁড়াবে? বিশ্বাস করো, যেদিন থেকে তোমাকে এই নীল ড্রেসে দেখেছি, আমার রাতের ঘুম আর দিনের শান্তি সব হাওয়া হয়ে গেছে। এই গোলাপগুলো তোমার মতোই সুন্দর। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। আমি তোমাকে পাগলের মতো পছন্দ করি। আই লাভ ইউ। লজ্জা পেয়েছে নাকি? নাকি খুশিতে কথা আটকে গেছে? কই কিছু বলছো না যে? মানে, তুমি কি খুশি হওনি? খুশি? আপনার কি মনে হয় আমি এখন খুশিতে রাস্তায় ডিগবাজি খাবো? নীল ড্রেস দেখে আপনার মাথা কি রোদে পুড়ে মগজ গলে গেছে? আকাশ চশমা খুলে অবাক হয়ে যায়। হ্যাঁ, আপনি আপনি কে? আমি তো মানে আপনি তো কি, আমি মিলি। আর যে ড্রেসটা দেখে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, ওটা জাস্ট একটা জামা। এখন বলেন, মাঝ রাস্তায় হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করার সাহস আপনার হলো কি করে? আপনি কি আমাকে চেনেন? আরে না না, আপনি ভুল বুঝছেন। আসলে হয়েছে কি, আমি একজনকে পছন্দ করি। সে ঠিক আপনার মতোই দেখতে, মানে উচ্চতায় আর গায়ের রঙে। আর কাকতালীয়ভাবে তারও ঠিক আপনার মতো একটা নীল ড্রেস ছিল। ওই ড্রেসটা পরে তাকে আমি প্রথম দেখেছিলাম। আজ দূর থেকে আপনাকে দেখে আমি ভেবেছি সেই মেয়েটি আসছে। সরি, একদম মিস্টেক হয়ে গেছে। ও, মিস্টেক? এখন ধরা খাওয়ার পর তো সব লাফাঙ্গারাই এই স্ক্রিপ্ট মুখস্থ বলে। আপনি না, অন্য একজনকে করতে আসছিলাম। কেন? প্রপোজ কি কোনো লটারি নাকি, যে একজনের গায়ে না লাগলে অন্যজনের গায়ে টিকিট লেগে যাবে? রাস্তাঘাটে দাঁড়িয়ে এইসব সস্তা নাটক করছেন কেন? লজ্জা করে না? আকাশ একটু অপমানিত বোধ করে। দেখুন, আমাকে লাফাঙ্গা বলবেন না। আমি আকাশ চৌধুরী। আমি স্রেফ একজনকে মনে মনে ভালোবাসি, তাকে ভেবে আপনাকে ভুলে প্রপোজ করেছি। তার জন্য আমি দুঃখিত। কিন্তু তাই বলে আমাকে অপমান করার অধিকার আপনার নেই। অধিকার নেই? আপনি মাঝ রাস্তায় আমার পথ আটকে গোলাপ ধরিয়ে দিয়ে প্রেম নিবেদন করবেন, আর আমি আপনাকে আরতি করব? নিজের বয়সের দিকে তাকাও, পিচ্চি ছোকরা। দেখে তো মনে হয় ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ো, আর আমি কলেজের সিনিয়রিং করছি। নিজের বয়সের চেয়ে বড়দের সম্মান দিতে জানো না? বড় বড় ডায়লগ দিয়ে ফিল্মি হিরো সাজতে এসেছো? আপনি আমাকে পিচ্চি বললেন? আমি ভার্সিটিতে পড়ি ঠিকই, কিন্তু প্রেমে বয়সের কোনো মাপকাঠি হয় না। আর আমি তো বলেই দিচ্ছি আমার ভুল হয়েছে। মানুষের ভুল কি হতে পারে না? ভুল আর ফাজলামোর মধ্যে পার্থক্য আছে। আপনি যদি আসলেও কাউকে পছন্দ করতেন, তবে তার চেহারাটা অন্তত চিনতেন। যে ছেলেকে তার পছন্দের মানুষের চেহারা আর পোশাকের পার্থক্য চেনার ক্ষমতা নেই, তার কাছে প্রেম মানেই টাইম পাস। যান, বাড়ি গিয়ে পড়াশোনা করেন। কলেজে যাওয়ার পথে এমন সিন ক্রিয়েট করবেন না, না হলে পুলিশের হাতে ধরিয়ে দেব। সাত সকালের মিঠে রোদটা শহরের ব্যস্ত মোড়ে এসে পড়েছে। এতক্ষণ রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটার নিচে হাঁটু গেড়ে বসেছিল আকাশ। তার পরনে ঝকঝকে সাদা শার্ট, জিন্স আর চোখে ব্যান্ডেড সানগ্লাস। হাতে একগুচ্ছ টকটকে লাল গোলাপ, যা থেকে ভুরভুর করে সুবাস বেরোচ্ছে। আকাশে বুকের ভেতরটা এখন কোনো রক কনসার্টের ড্রামের মতো ধকধক করছে। আর সে তার মনে মানুষের সামনে নিজের কলিজাটা বের করে রাখবে। সামনে থেকে হেঁটে আসছিল এক কিশোরী, পরনে আসমানি রঙের সালোয়ার কামিজ, ঠিক সেই পোশাকটা যেটা পরে আকাশ তাকে প্রথমবার দেখেছিল এবং পলকেই নিজের হৃদয়ের চাবি হারিয়েছিল। মেয়েটি কাছে আসতেই আকাশ চোখ বন্ধ করে দরজ গলায় হাঁক চালো, মানে মিলিকে প্রপোজ করলো। রাস্তা দিয়ে যাতায়াত করা কয়েকটা রিক্সাওয়ালা আর পথচারী থমকে দাঁড়ালো। আকাশ এখনো হাঁটু গেড়ে বসেছিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। আকাশ মনে মনে ভাবলো, মেয়েটি হয়তো খুশিতে বা লজ্জায় উত্তর দিচ্ছে না। সে এক চোখ খুলে সে উপরের দিকে তাকালো, কিন্তু এ কি? সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে চপলতা নেই, আছে এক সমুদ্র সমান রাগ। চশমার ওপাশে বড় বড় চোখ দুটো দিয়ে যেন আগুনের গোল্লা বেরোচ্ছে। চেহারায় এক ধরনের আভিজাত্য মেশানো গাম্ভীর্য। আকাশ একটু ভ্যাবাচ্যাকা খেয়ে ধরফর করে উঠে দাঁড়িয়ে যায়, কারণ এটা সেই মেয়ে না যাকে সে প্রপোজ করতে এসেছে। এরপর দুজনে তর্ক শুরু। আকাশ বহু চেষ্টায় ও নিজেকে নির্দেশ প্রমাণ করতে পারেনি। মিলি যা তা বলে যায়। এরপর সে একরাশ বিরক্তি নিয়ে গটগট করে কলেজের দিকে হাঁটা দিল। আকাশ রাগে আর অপমানে লাল হয়ে হাতের গোলাপগুলোর দিকে তাকিয়ে রইল। সে জানতো না এই মিলিত হলো তার স্বপ্নের রাজকুমারী দিতির বড় বোন।
আর আজ মিলি দিতির ড্রেস পরে এসেছিল, তাই সে ভুলে মিলিকে দিতি মনে করে প্রপোজ করে বসেছিল। আকাশ চৌধুরী শহরের বিখ্যাত শিল্পপতির একমাত্র ছেলে, চালচলনে আভিজাত্য আর মেজাজের রাজকীয় ভাব। মাসখানেক আগে এক বৃষ্টির দুপুরে আকাশ তার দামি গাড়ি নিয়ে জ্যামে আটকে ছিল। হঠাৎ জানালার কাচ সরিয়ে সে বাইরে তাকায়। ফুটপাতে এক চঞ্চল কিশোরী বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ছাতা ছাড়াই আইসক্রিম খাচ্ছিল আর তার বান্ধবীর সাথে খিলখিল করে হাসছিল। সেই প্রথম দেখাতেই আকাশ থমকে গিয়েছিল। মেয়েটির পরনে ছিল এক অদ্ভুত সুন্দর আসমানি নীল সালোয়ার কামিজ। আকাশে মনে হয়েছিল এ যেন কোনো আকাশ থেকে পড়া নীল পরী। আকাশ খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটির নাম অদিতি। দিতিরা মধ্যবিত্ত পরিবার হলো দিতির চাল চলন বেশ শৌখিন। সে সাজগোজ পছন্দ করে, দামি জিনিসপত্রের প্রতি তার অন্যরকম টান। আকাশ দূর থেকে দিতিকে কয়েকবার দেখেছে ঠিকই, কিন্তু সামনাসামনি কথা বলার সাহস পায়নি। আজ সে ঠিক করেছিল নীল ড্রেস পরা সে মেয়েটিকে দেখলেই সে মনের কথা বলে দেবে, কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পায়নি যে দিতি সেই নীল ড্রেসটা আজ তার বড় বোন মিলি পরে বের হবে। মিলি চলে যাওয়ার পর ঝোপের আড়াল থেকে আকাশের তিন বন্ধু সজল, রাব্বি আর পিন্টু বের হয়ে এলো। তারা এতক্ষণ পুরনো নাটকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল। সজল হাসতে হাসতে প্রায় মাটিতে গড়িয়ে পড়ছে। কিরে আকাশ, প্রপোজ করতে গিয়ে ঝাড়ি খেয়ে একদম ভর্ত হয়ে গেলে, পিচ্ছে ছোকরা। মিলি আপু, তোকে তো ধুয়ে দিল রে, ওই ড্রেসটাই তোকে মারলো। এখন কি করবি? নীল ড্রেসের প্রেমে পড়ে তো এখন পুলিশের ডান্ডার ভয় দেখছিস। আকাশ রাগে গোলাপের তোড়াটা মাটিতে আছাড় দিয়ে বলে, চুপ কর তোরা। ওই মেয়েটা কি অদ্ভুত। আমি তো সরি বললাম, তাও আমাকে যাচ্ছে তাই শুনিয়ে গেল। আমি নাকি লাফাঙ্গা, আমি নাকি চেহারা চিনি না। আরে ভাই, তুই যাকে প্রপোজ করেছিস সে হলো মিলি। আমাদের কলেজের সিনিয়রদের মধ্যে ও সবচেয়ে শান্ত, কিন্তু সবচেয়ে রাগী। ওর সাথে এসব রোমান্টিক গিরি চলে না। ও তো পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। মিলি হোক আর জিলি হোক, ওই মেয়েটাকে আমি পছন্দ করি, যাকে আমি বৃষ্টির দিনে নীল জামায় দেখেছিলাম। আর এই মিলি মেয়েটা আমাকে অপমান করেছে। সে ভাবছে সে খুব বড় হয়ে গেছে, আমাকে পিচ্চি বলেছে। এখন কি করবি? সেই মেয়েটাকে তো আজ দেখলেই না। খুঁজে বের করবই, ওই নীল জামার মেয়েটিকে আমি আজই খুঁজে বের করব। আর এই মিলিকেও বুঝিয়ে দেব যে আকাশ চৌধুরী যখন কারো পিছে লাগে তখন সে নিস্তার পায় না। ও আমাকে অপমান করেছে না, এবার দেখ মজা। আকাশ তার বন্ধুদের নিয়ে বাইকে চড়ে স্টাইল মেরে বেরিয়ে গেল। ওদিকে কলেজে পৌঁছে মিলি তখনও রাগে গজগজ করছে। তার মনে হচ্ছে আজকের দিনটাই মাটি। আজকালকার ছেলেদের স্পর্ধা কত বেড়ে গেছে। ভার্সিটির ফার্স্ট ইয়ারের একটা পিচ্চি ছেলে রাস্তায় গোলাপ নিয়ে বসে থাকে। ভুল হয়েছে মানে? অন্য কাউকে করতে এসে আমাকে করে দিয়েছে। ফাজিল কোথাকার, চেহারা চিনতে পারে না, আসছে প্রেম করতে। মিলির শান্ত জীবনে এই আকাশ নামের ঝড়টা যে কি পরিমাণ হট্টগোল পাকাবে তা সে তখনও কল্পনা করতেও পারেনি। মিলির ধারণা ছিল এটা একটা বিচ্ছিরি ঘটনা, কিন্তু আকাশের জেদার দিদির প্রতি টান এই দুই বোন আর আকাশের জীবনকে এক অদ্ভুত শুধুই বেঁধে ফেলতে চলেছে। শুরু হতে চলেছে এক তুমুল মজার আর ঝগড়াটে প্রেম কাহিনী, যেখানে একদিকে আছে আকাশের জেদ, অন্যদিকে মিলির পাহাড় সমান গাম্ভীর্য, আর মাঝখানে চঞ্চল দিদি। আকাশ কি খুঁজে পাবে তার নীলপরি দিদিকে, নাকি মিলির সাথে এই তর্কাতর্কি তাকে অন্য কোনো গন্তব্যে নিয়ে যাবে? চলুন দেখে আসি এরপর কি হয়। সকালে সেই তিক্ত অভিজ্ঞতার রেশ কাটিয়ে মিলি যখন কলেজের গেট দিয়ে ঢুকলো, তখন তার মেজাজ তখনও চিলতে রোদে পুড়ে যাওয়া ঘাসের মতো তপ্ত। মিলির গাম্ভীর্যপূর্ণ চেহারার আড়ালে যে এক শান্ত নদী আছে সেটা কেবল তার ঘনিষ্ঠ বন্ধুরাই জানে। মিলির দুই বান্ধবী রীতা আর শায়লা করিডোরে দাঁড়িয়ে মিলির মুখ দেখে বুঝে গেল আজ কোনো বড় একটা অঘটন ঘটেছে। মিলি ক্যান্টিনের বেঞ্চে ধপাস করে বসে পড়ল। রীতা আর শায়লা একে অপরের দিকে তাকালো। কি রে মিলি, আজ কি কলেজের বদলে কোনো রেসলিং রিং থেকে আসলি নাকি? মুখটা তো একদম কুস্তিগিরির মতো করে রেখেছিস। আর বলিস না, আজ সকালে রাস্তার মাঝখানে এক পিচ্চি ছোকরা পাল্লায় পড়েছিলাম। হাতে এক গাদা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। আমি তো ভেবেছিলাম কোনো পাগল, পরে দেখি সে আমাকে আই লাভ ইউ বলে বসলো। বলিস কি?
আমাদের মিলিকে প্রপোজ করার মতো কলিজা কার হলো রে? দেখতে কেমন? হ্যান্ডসাম? হ্যান্ডসাম হোক আর যাই হোক, ছেলেটা একটা নাম্বার 1 লাফাঙ্গা। ধরা খাওয়ার পর বলে কি না, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, আমি অন্য একজনকে প্রপোজ করতে গিয়ে আপনাকে করে দিয়েছি, ভাবতে পারিস? আমাকে অপমান করার জায়গা আর পাইনি, আবার বলে কি না আমি নাকি দেখতে তার পছন্দের কোনো মেয়ের মতো। হায় হায়, বেচারা তোকে দেখে নির্ঘাত ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু মিলি, তুই তো আসলেও আজ নীল ড্রেস পরেছিস। দিতি পরলে না হয় মানাতো, তোর তো এসবের অভ্যেস নেই। ওই তো দিদির জন্যই আজ এই বিপদ। ও নিজের জামা ধুতে অলসতা করে আমার ইস্ত্রি করা জামাটা পরে পালালো, আর আমাকে বাধ্য হয়ে এই জামাটা পরে বের হতে হলো। আর ওই পিচ্চি ছেলেকেও বলে দিয়েছি নিজের বয়সের দিকে তাকিয়ে যেন প্রেম করতে আসে। মিলি তখন তার বান্ধবীদের সাথে এই সস্তার রোমান্টিক ট্র্যাজেডি নিয়ে হাসাহাসি করছে। তখন সেখান থেকে ঠিক 30 মিনিট দূরত্বের অন্য এক কলেজে চলছে এক ভিন্ন রাজত্ব। শহরের অন্য প্রান্তের এই কলেজে দিতি মাত্র 1 মাস হলো ভর্তি হয়েছে। মিলি আর দিতি দুই বোন হলেও স্বভাবে তারা উত্তর আর দক্ষিণ মেরু। মিলি যেখানে পড়াশোনা আর গাম্ভীর্য নিয়ে থাকে, দিতি সেখানে কলেজের অলিখিত রানী। দিতি চঞ্চল, দিতি প্লেগাল এবং দিতি অসম্ভব লোভী। তবে তার এই লোভ সে তার মিষ্টি হাসির আড়ালে এমনভাবে ঢেকে রাখে যে ছেলেরা তাকে উদ্ধার করতে পারলেই নিজেকে ধন্য মনে করে। দিতি যখন কলেজে গেট দিয়ে ঢুকলো, এক ঝাঁক ছেলে মৌমাছির মতো তার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। দিতি, এই দেখো তোমার প্রিয় চকলেট বক্স, প্লিজ না করো না। দিতি, আজ ছুটির পর চলো না ফুচকা খেতে যাই, আমার বাইকটা একদম নতুন। দিতি চুলের গোছা কানের পিছে গুজে এক মায়াবী হাসি দিয়ে বলে, ওহ, তোমরা কত ভালো। কিন্তু আজ তো আম্মু তাড়াতাড়ি ফিরতে বলেছে। তবে চকলেটটা দাও, কাল ফুচকা খাওয়া যাবে, কেমন? দিদি খুব ভালো করে জানে ছেলেদের পকেটে টান দিয়ে কিভাবে নিজের শখ পূরণ করতে হয়। সে কারোর প্রেমে পড়ে না, কিন্তু সবার প্রেম সে উপভোগ করে। তার কাছে ছেলেরা হলো দামি গিফট আর রাইড দেওয়ার মাধ্যম। আকাশের মতো হাজারো ছেলে এই দিদির এক পলক হাসির জন্য জীবন দিতে প্রস্তুত। রাত 10টা। মিলিতের মধ্যবিত্ত ড্রয়িং রুমে একটা পুরনো টেবিল ফ্যান ঘুরছে। মিলি তার পড়ার টেবিল থেকে উঠে এসে বিছানায় বসলো। দিদি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুরু প্লাগ করার চেষ্টা করছে। দুই বোনের মধ্যে ভালোবাসাটা অগাধ। মিলি দিদিকেই তার পৃথিবী মনে করে, আর দ্বিতীয় জানে তার বড় আপু না থাকলে তাকে শাসন করার কেউ নেই। আপু জানো আজ কলেজে কি হয়েছে? এক সিনিয়র ভাইয়া আমাকে একটা দামি পারফিউম গিফট করেছে। আমি তো নিতেই চাইনি, কিন্তু ও জোরাজুরি করছিল। দিদি, এসব ঠিক না। তুই কেন মানুষের কাছ থেকে এত গিফট নিস? ওরা তোকে কেন দেবে? নিশ্চয়ই ওদের মনে কোনো কুমতলব আছে। দিদি মিলিকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আরে আপু, তুমি তো একদম সেকেলে রয়ে গেলে। ওরা দিচ্ছে খুশিতে, আমি নিচ্ছি খুশিতে, এতে ক্ষতি কি? তুমি যেমন সারাদিন বইয়ের পাতা উল্টাও, আমি তেমন মানুষের মনের পাতা উল্টাই। আচ্ছা শোনো, তোমার আজ কোনো গিফট বা ফুল জোটেনি? নীল জামাটা পরে তো বেশ হট লাগছিল তোমাকে। জুটেছে তো। রাস্তায় এক লাফাঙ্গা ছেলে আমাকে ফুল দিতে এসেছিল। হাবভাব যেন কোনো সিনেমার নায়ক, কিন্তু মাঝপথে ধরা খেয়ে বলল ভুল হয়েছে। বলো কি? কে সে? হ্যান্ডসাম ছিল? দেখতে তো রাজপুত্রের মতো, কিন্তু স্বভাবে ছ্যাঁচড়া। আমাকে বলে কিনা আমি নাকি অন্য কারোর মতো দেখতে। আসলে আজকালকার ছেলেদের রুচিও হয়েছে, নিজের বয়সের বাজবেচার নেই। হয়তো সত্যিই ভালোবেসে ফেলেছে আপু। তোমার মতো শান্ত মেয়েদের আজকাল খুব ডিমান্ড। রাখ তোর ডিমান্ড। ওসব পিচ্চি ছেলে আমার ত্রিসীমানায় যেন না আসে। তোকে তো বলতে ভুলে গেছি, ও আমাকে পিচ্চি ছোকরা বলাই কি যে খেপেছে। দিতি আর মিলি একে অপরকে বালিশ দিয়ে মারতে মারতে হাসতে লাগলো। তাদের এই খুনসুটি মধ্যবিত্ত ঘরে এক ফালি খুশির আলো ছড়িয়ে দিল। ওদিকে শহরের অভিজাত এলাকায় আকাশের বিশাল ডুপ্লেক্স বাড়ির ছাদে বসে সে তার দামি গিটার বাজাচ্ছে। আকাশের চোখের সামনে কেবল সে নীল জামার পরিটি ঘুরছে, কিন্তু সকালের অপমানটাও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আকাশ গিটারের তারে টুংটাং শব্দ তুলে মনে মনে বলে,
কেন মিলি মেয়েটা আমাকে ওভাবে অপমান করলো? আমি তো দিতিকে খুঁজছিলাম, কিন্তু ওই নীল জামাটা, ও ওই মেয়েটা, ওই দিতি ঠিক কোথায় থাকে? কাল থেকে ওই কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো। দিদি, তোমাকে আমি খুঁজে বের করবই। আকাশের বন্ধুরা মেসেজ দিচ্ছে। কিরে দেবদাস, এখনো গিটার বাজাচ্ছিস? আকাশ ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করলো। দিদি, তুমি আমার হবেই। তোমার হাসির জন্য আমি পুরো শহর কিনে নিতে পারি। আকাশ এখনো জানে না মিলি আর দিদি দুই বোন। সকালে সূর্যের আলো মিলিদের ছোট্ট বারান্দায় এসে পড়েছে। অন্যান্য দিন মিলি অনেক আগেই কলেজে চলে যায়, কিন্তু আজ বাড়িটা কেমন যেন থমথমে। মিলির মা সকাল থেকে প্রচণ্ড জোরে কাঁপছেন। মধ্যবিত্ত এই সংসারে মিলির বাবা গত হয়েছেন কয়েক বছর আগে। কোনো ভাইও নেই, তাই মা আর বোনের সব দায়িত্ব একা মিলির কাঁধেই। দিদি কলেজের জন্য তৈরি হচ্ছে, আর মিলি রান্নাঘরে মায়ের জন্য সাগর রান্না করছে। দিদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। মা অসুস্থ শুনে সে একটু মন খারাপ করার অভিনয় করলো। তার মাথায় তখন ঘুরছে কলেজের নতুন কোনো শিকার। সে মিলির দিকে তাকিয়ে বলল, আপু, আমি তাহলে আসি। শরীরটা বেশি খারাপ লাগলে ফোন দিও। তুই সাবধানে যাস দিদি। আর শোন, রাস্তাঘাটে আজে বাজে কারোর সাথে কথা বলবি না। দিদি কলেজে পৌঁছানো মাত্রই একদল ছেলে তাকে ঘিরে ধরলো। কেউ তাকে নোটস দিতে চায়, কেউ আইসক্রিম। দিদি আজকে একটু গম্ভীর ভাব ধরে থাকলো। এক ছেলে তাকে একটা দামি সানগ্লাস দিতে চাইলে দিদি সেটা অবহেলায় নিয়ে বলল, আচ্ছা রেখে দাও, দেখি পরা যায় কি না। দিদির এই অবহেলা ছেলেদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সে জানে কার থেকে কখন কি আদায় করতে হয়। ওদিকে শহরের অনুপ্রান্তে আকাশ তার বন্ধুদের নিয়ে এক বিশাল অপারেশনে নেমেছে। তার লক্ষ্য একটাই, সে নীলপরীকে খুঁজে বের করা। আরে আকাশ, তো নিশ্চিত তো যে মেয়েটা এই এলাকাতেই থাকে? হ্যাঁ রে, আমি গত এক সপ্তাহ ধরে লোক লাগিয়ে খোঁজ নিয়েছি। নীল জামা পরা সেই পরীর নাম দিতি, আর সে এই গলি দিয়ে ঢোকে। আকাশ আর তার বন্ধুরা এলাকার দোকানদার আর রিক্সাওয়ালাদের জিজ্ঞাসা করতে করতে অবশেষে মিলিদের বাড়িতে এসে পৌঁছালো। আকাশ উত্তেজনায় কাঁপছে। সে সাথে করে এনেছে একটা রাজকীয় লাল শাড়ি আর একটা ডায়েরি, যেখানে সে তার মনে সব আবেগ ঢেলে দিয়েছে। আকাশ, তুই সরাসরি নক করবি নাকি? না না, এখন সরাসরি গেলে যদি ওর মা বাবা দেখে ফেলে। আমি বরং এই প্যাকেটটা আর ডায়েরিটা ওই জানালার কার্নিশে রেখে দেই, ও বের হলেই দেখতে পাবে। আকাশ তখন প্যাকেটটা রাখছে, ঠিক তখনই বাজার করে ফিরছিল মিলি। দূর থেকে একদল ছেলেকে নিজের বাড়ির সামনে দেখে মিলি চিৎকার করে উঠল, এই তোমরা কারা? ওখানে কি করছো? আকাশ আর তার বন্ধুরা মিলির গলা শুনেই দিক বেদিক শূন্য হয়ে দৌড় দিল। আকাশ শুধু একবার পেছনে ফিরে দেখলো, সেই খিটখিটে বড় আপুটা হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ মনে মনে বলল, এই আপুটা এখানে কেন? দিতি কোথায়? যাক, সেসব পরে দেখা যাবে, আগে পালাই। মিলি কৌতূহলী হয়ে জানালার কার্নিশের দিকে তাকালো। সেখানে একটা সুন্দর মোড়ক আর একটা ডায়েরি। সে ভুরকুচকে ওটা তুলে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে সে আকাশকে দূর থেকে দৌড়াতে দেখলো। এই তো সেই পিচ্চি ছেলেটা। এত সাহস তো কম না, সাহস তো কম না। বাড়ি অবধি চলে এসেছে, আর এই প্যাকেটটা এখানে রেখে গেল কেন? মিলি নিচের ঘরে গিয়ে দরজা বন্ধ করে প্যাকেটটা খুললো। ভেতরে একটা টকটকে লাল জামদানি শাড়ি, সাথে ডায়েরিটা খুলতে তার চোখ কপালে উঠল। প্রতিটি পাতায় নীল ড্রেস পরা এক মেয়ের বর্ণনা আর অজস্র ভালোবাসার কথা। ডায়েরির শেষ পাতায় লেখা, তোমার জন্য এই শহর ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারবো না। তোমার ওই নীল ড্রেসটা আমাকে পাগল করে দিয়েছে। মিলি স্তব্ধ হয়ে গেল। সে ভাবলো ছেলেটা কি তাকে উদ্দেশ্য করে এসব লিখেছে, কারণ নীল ড্রেসটা তো সে সেদিনই পরেছিল। ঠিক তখনই মিলির মা ডাক দিলেন, বাজা নিয়ে আসলি? কি হয়েছে রে, হাতে ওটা কি? মিলি মাকে সব খুলে বলল। অসুস্থ শরীরে মা একটু হেসে বলেন, ভালোই তো মিলি, ছেলেটা নিশ্চয়ই অনেক বড় লোকের, শাড়িটা বেশ দামি। তোর জন্য যদি ভালো কোনো সম্বন্ধ আসে তবে আমার আর কোনো চিন্তা থাকবে না। তোর বিয়েটা হয়ে গেলে তো আমি শান্তিতে মরতে পারবো। মিলি রেগে আগুন হয়ে গেল। মা, তুমি সব কি বলছো? আমি যদি বিয়ে করে চলে যাই তবে তোমার আর দিদির কি হবে? এই সংসার কে দেখবে? আর পিচ্চি ছেলেটার সাহস কি করে হয় আমার পিছে পিছে আসার? আমি এসব তার মুখে ছুঁড়ে দিয়ে আসবো।
ঠিক তখনই দিতি কলেজ থেকে ফিরল। ঘরে ঢুকেই শাড়ি দেখে তার চোখ চকচক করে উঠল। ওয়াও আপু, শাড়িটা কার? কি দারুণ ডিজাইন। ওই যে সেই ফালতু ছেলেটা রেখে গেছে। শোন দিদি, ওই পিচ্চিটা আমাদের বাড়ি চিনে ফেলেছে। এটা মোটেও ভালো লক্ষণ না। দিতি শাড়িটা হাতে নিয়ে গায়ে জড়িয়ে বলল, আপু, তুমি যদি এটা না পরো তবে আমাকে দাও, আমি পরবো। কেন বেকার ফিরিয়ে দিচ্ছ? মিলি গর্জে উঠল। একদম না, ওর জিনিস ওর কাছেই ফেরত যাবে। আর দিদি, তোর বয়সে একটা ছেলে এইসব প্রেম ভালোবাসার নাটক করছে আর তুই খুশি হচ্ছিস? ও তোকে চেনে না, আমাকেও চেনে না, স্রেফ ওই নীল ড্রেসের পিছে দৌড়াচ্ছে। দিতি মুখ বাঁকিয়ে বলল, তাতে কি হয়েছে? ভালোবাসা কি বড় ছোট হয় নাকি? হয়তো ও তোমাকে আসলেই পছন্দ করে ফেলেছে। তুমি কেন সব সময় এত রাগ করো? মিলি আর দিতির মধ্যে এই নিয়ে তুমুল ঝগড়া লেগে গেল। দিদি রেগে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিলি আজ প্রথমবার দিদিকে এত জোরে বকেছে, তার খুব খারাপ লাগছে। সে কিছুক্ষণ পর দিদির ঘরে গেল এবং তার পছন্দের খাবার দিয়ে তাকে মানিয়ে নিল। দুবোন আবার জড়িয়ে ধরে হাসতে লাগলো, কিন্তু মিলির মনের ভেতর তখনও আকাশকে নিয়ে একরাশ রাগ জমেছিল। অন্যদিকে আকাশ বাড়িতে গিয়ে খুশিতে আটখানা। সে বন্ধুদের নিয়ে ছাদে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আনিয়ে পার্টি দিচ্ছে। কিরে আকাশ, গেম তো জমে গেছে, পকেটে তো দিয়ে এলি, এবার কি হবে? ভাই, আমার মন বলছে দিতি আজ ওই ডায়েরি পড়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কাল আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো আর ও লাল শাড়িটা পরে বের হবে। আকাশ কল্পনার সাগরে ডুব দিল। সে কল্পনা করলো গোধূলি বেলা দিতি লাল শাড়ি পরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, হাতে এক গুচ্ছ গোলাপ। আকাশ গিটার বাজাচ্ছে আর গাইছে, নীল ড্রেস থেকে লাল শাড়ি, তুমি আমার জানের জান। দিদি এসে আকাশের হাত ধরছে আর বলছে, আকাশ, তুমি এত কিউট কেন? বন্ধুরা আকাশকে একটা চর মেরে বাস্তবে ফিরিয়ে আনলো। এ দেবদাস, হুশে আয়। ওই যে বড় আপুটা ছিল না, মিলি না মিলি, ও যদি তোকে দেখে ফেলে, মানে আবারও না সামনে পড়ে তোর, যখন তখন তো তোর সামনে পড়ে, তোর হাড়গোড় সব আস্ত রাখবে না। আরে ধর, মিলি আপুকে সামলানো কোনো ব্যাপার না। কাল আমি দিতিকে দেখলেই প্রপোজ করব। আমাদের প্রেম এবার শুরু হবেই হবে। আকাশের চোখে রঙিন স্বপ্ন, কিন্তু সে জানে না লাল শাড়িটা আর ডায়েরি এখন মিলির আলমারিতে বন্দি। মিলি তাকে শিক্ষা দেওয়ার জন্য ওত পেতে বসে আছে। পরের দিন সকালের শহরটা আজ যেন একটু বেশি ব্যস্ত। রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যালের জটলা, রিকশায় টুংটাং আর ধোয়ার মাঝে আকাশ দাঁড়িয়ে আছে তার নীলপরীর অপেক্ষায়। আজ তার পরনে হালকা নীল পাঞ্জাবি, হাতে একগুচ্ছ রজনীগন্ধা। কালকে ডায়েরি আর শাড়ি পৌঁছানোর পর আকাশ নিশ্চিত যে দিদি আজ তার জন্য একটু হলেও নরম হবে। আকাশ যখন রাস্তার একপাশে দাঁড়িয়ে দিদির কথা ভাবছিল, ঠিক তখনই একটি স্কুটি প্রচণ্ড গতিতে এসে ব্রেক কষল একদম তার পায়ের কাছে। আকাশ তাল সামলাতে না পেরে ছিটকে ফুটপাতে পড়ে গেল। হাতের রজনীগন্ধাগুলো ধুলোই লুটুপুটি খেল। আকাশ ব্যথায় কুকড়ে ওঠে। আরে অন্ধ নাকি? চোখে দেখেন না রাস্তা কি আপনার বাবার? হেলমেট খুলতেই আকাশে কলিজা শুকিয়ে গেল। সেই ডাইনি মিলি স্কুটি স্ট্যান্ড করে নেমে এলো, চোখে মুখে সেই চিরচেনা আগুন। রাস্তার মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে ধাক্কা তো খাবেনি। আর আপনার বাবার রাস্তা হলে এইখানে এসে ফুলের দোকান খুলেছেন কেন? কাল বাড়ি অবধি ধাওয়া করেছিলেন, আজ আবার রাস্তায় পথ আটকে এসেছেন। দেখুন মিলি আপু, আমি আপনার পথ আটকাইনি। আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি, আর আপনি যেভাবে স্কুটি চালাচ্ছিলেন তাতে নির্ঘাত কারো প্রাণ যেত। আমার নাম ধরে ডাকার সাহস কে দিল আপনাকে? কালকের ওই শাড়ি আর ডায়েরি নিয়ে আমি আসছি আপনার কলার ধরতে। আপনি একজন লুডো প্লেয়ারের মতো চাল খেলছেন পিচ্চি ছোকরা হয়ে। আকাশ শুনে অবাক হলো, শাড়ি ডায়েরি মানে? ঠিক তখনই এক মোটাসোটা ট্রাফিক পুলিশ বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে এলেন। এই যে এখানে কি হচ্ছে? রাস্তায় কি তর্কের জায়গা? যান, সরুন এখান থেকে, জ্যাম লেগে যাচ্ছে। মিলি পুলিশের ধমক খেয়ে আকাশকে একটা কড়া বকা দিল। শুনে রাখুন, এরপর যদি আমার বাড়ির আশেপাশে আপনাকে দেখি তবে ট্রাফিক পুলিশ নয়, সরাসরি হাজতে পাঠাবো। মিলি স্কুটি স্টার্ট দিয়ে শো করে বেরিয়ে গেল। আকাশ ধুলো ছাড়তে ছাড়তে বিড়বিড় করলো, উফ, এই মেয়েটা কি মানুষ নাকি আগ্নেয়গিরি? দিতি কত সুন্দর পরীর মতো, আর এই মেয়েটা
এত তেদর হয় কি করে? মিলি চলে যাওয়ার মিনিট 10 পর একদল বান্ধবী সহ দিতি হেঁটে আসছিল। পরনে তার সেই মায়াবী আসমানি কামিজ। আকাশ সব ব্যথা ভুলে দৌড়ে গিয়ে দিতির সামনে দাঁড়ালো। দিতি দাঁড়াও, প্লিজ 1 মিনিট কথা শোনো। দিতি অবাক হয়ে থামলো। তার বান্ধবীরা ফিসফিস শুরু করলো। দিতি ভুরু কুচকে তাকালো। কে আপনি? আমাকে চিনলেন কি করে? আমি আকাশ। তুমি জানো না দিতি, আমি তোমাকে প্রথম দিন নীল ড্রেসে দেখেছিলাম। সেই থেকে আমি তোমার দিওয়ানা। কাল তোমাদের জানালার কার্নিশে শাড়ি আর ডায়েরি আমি রেখেছিলাম। দিতি আকাশ থেকে বলল। তার চোখে মনি স্থির হয়ে গেল। হাই আল্লাহ, তুমিই তাহলে সেই ছেলে যে প্রথম দিন মিলি আপুকে ভুল করে প্রপোজ করেছিলে, আর কালকের ওই দামি শাড়িটা তুমি পাঠিয়েছিলে? মিলি? মিলি আপনার বোন? মানে ওই রাগী মেয়েটা? হ্যাঁ, সে আমার বড় বোন। মিলি আপু তো কাল থেকে রেগে আগুন হয়ে আছে। ও তো ভেবেছে তুমি ওর পিছনে লেগেছো। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। বিড়বিড় করলো। সারছে, এক ঘরে দুইজন, একজন সাক্ষাৎ পড়ি আরেকজন ডাইনি। ওই ডাইনি তো দিতির সাথে আমার প্রেম হতে দেবে না। কিছু বললে? না না, মানে ভুল হয়ে গেছে। আমি আসলে তোমাকেই ভালোবাসি দিতি। আপুকে ভুল করে ওই দিন বলে ফেলেছিলাম, কিন্তু আমাকে ভুল বুঝো না। দিতি কিছুক্ষণ আকাশের দামি জুতো আর ঘড়ির দিকে তাকালো। সে বুঝলো এই ছেলেটা বিশাল বড়লোকের। সে মিষ্টি একটা হাসি দিল। আর আচ্ছা, আমি আপুকে বুঝিয়ে বলবো। তোমার ওপর ও খুব ক্ষেপে আছে। আকাশ সুযোগ বুঝে বলল, এখানে রাস্তায় না দাঁড়িয়ে চলো ওই সামনের রেস্টুরেন্টে গিয়ে বসি। রেস্টুরেন্টে বসে আকাশ তার পরিচয় দিল। সে শহরের বিখ্যাত চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকার। সেটা শুনে দিতি মনে মনে খুশিতে আত্মহারা। সে ভাবল, আহা, এমন একটা বড়লোক মুরগি থাকতে আমি কেন কলেজের ছোট্টখাটো ছেলেদের পিছনে সময় নষ্ট করছি। দিতি খুব বিনম্র হয়ে বলল, আকাশ, আমি তোমাকে ফিরিয়ে দেব না। তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আকাশ খুশিতে দিতির হাত ধরল। সত্যি দিতি, আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সারাদিন তারা শহরে ঘুরল। দিতি কয়েকটা দামি গিফটও আদায় করে নিল। আকাশ তাকে বাড়ির মোড়ে নামিয়ে দিয়ে বিদায় নিল। ভাই, দিতি রাজি, সে আমার প্রেমিকা এখন। আকাশ বাড়িতে গিয়ে বন্ধুদের কল করে চিৎকার শুরু করলো। আকাশ তার দাদির কাছে গিয়ে সব শেয়ার করলো। দাদি আকাশের মাথায় হাত বুলিয়ে বলেন, ভাই আমার, তোর বাবা মা কি এ মধ্যবিত্ত পরিবারের মেয়েকে মেনে নেবে? তারা তো তোর জন্য বড় ব্যবসায়ী মেয়ে খুঁজেছে। দাদি, আমি কাউকে পরোয়া করি না। দিতি আমার জান, আমি সব ঠিক করব। সন্ধ্যায় মিলি বাজার করে বাড়ি ফিরে দেখলো দিতি তার বিছানায় বসে দামি দামি গিফট আর নতুন একটা ফোন নাড়াচাড়া করছে। এসব কি দিদি? এই ফোন তোকে কে দিল? আর এত দামি সব প্যাকেট? আপু, তোমার সেই পিচ্চি ছোকরা আসলে শহরে সবচেয়ে বড় লোক, আকাশ চৌধুরী। ও তোমাকে ভুল করে প্রপোজ করেছিল। ও আসলে আমাকে ভালোবাসে। আজ আমাদের দেখা হয়েছে, ও আমাকে এসব দিয়েছে। মিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকটা ধক করে উঠল। দিদি, তুই এসব কি করছিস? ওই ছেলেটা তোকে চেনে না, তুইও তাকে চিনিস না। স্রেফ টাকার লোভে তুই ওর সাথে জড়িয়ে পড়লি। সব বড় লোকের ভালোবাসা সস্তা হয় দিতি। ওরা তোকে খেলা ভাববে। কেন আপু, তোমার হিংসা হচ্ছে? কারণ ও প্রথম দিন তোমাকে প্রপোজ করেছিল, কিন্তু এখন আমাকে ভালোবেসেছে, তাই তুমি আমাকে এসব নীতি কথা শোনাচ্ছ? মিলি অবাক হয়ে গেল। তার ছোট বোন তাকে হিংসে করাই অপবাদ দিচ্ছে। দিদি, তুই আমাকে এটা বলতে পারলি? আমি শুধু চাই না তুই কোনো বিপদে পড়িস। বিপদ না চাই, আমি এখন আকাশের প্রেমিকা। তুমি ওর উপর আর নজর দিও না। দিদি গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। মিলি পাথরের মতো মেঝের উপর বসে পড়ল। তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কোনোদিন তার বোনকে বকেনি, আজ সেই ছেলেটার জন্য তাদের মধ্যে দেওয়াল তৈরি হলো। মিলির মনে এক অজানা আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করলো। সে ভাবলো এই আকাশ চৌধুরী তাদের শান্ত জীবনটাকে নরক বানিয়ে ছাড়বে।
সময় যেন ডানায় ভর করে উঠছে, আকাশের দিনগুলো যেন এখন কাটছে রঙিন ঘোরে। শহরের আভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে লেকের পাড়, আকাশ আর দিতিকে সবখানে দেখা যাচ্ছে। আকাশ তার দামি গাড়ি নিয়ে প্রতিদিন দিতির কলেজের সামনে গিয়ে দাঁড়ায়, আর দ্বিতীয় রাজকীয় ভঙ্গিতে গাড়িতে গিয়ে চড়ে বসে। কিন্তু এই প্রেমের গল্পের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়ে আছে একজন মিলি। আকাশ আর দিতি এখন শহরের সবচেয়ে দামি রুপটপ ক্যাফেতে বসে আছে। সামনে টেবিলে সাজানো হরেক পদের দামি খাবার। দিতি আইফোন দিয়ে সেলফি তুলছে আর আকাশ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। দিদি, তুমি যখন হাসো না তখন মনে হয় আমার পুরো ব্যবসাটাই তোমাকে দিয়ে দিই। তুমি কি জানো তুমি কতটা মায়াবী? দিতি একটু ন্যাকামি করে। তাই নাকি আকাশ? কিন্তু মিলি আপু তো তোমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। ও তো আমাদের এই সম্পর্ক একদমই মেনে নেবে না। আরে ওটা নিয়ে টেনশন করো না, তোমার আপুকে পটানোর দায়িত্ব আমার। আমি তাকে কোনোভাবে বুঝিয়ে নেব, শুধু তুমি আমার সাথে থেকো। দিতি মনে মনে হাসলো। তার কাছে আকাশ মানেই এক অন্তহীন দামি গিফট আর ব্র্যান্ডেড আউটলেটের শপিং। আকাশ ও দিদির চপলতায় এতটাই অন্ধ যে সে দিদির লোভী স্বভাবটা দেখতেই পাচ্ছে না। মিলি এখন আকাশকে দেখলেই রাস্তা বদল করে, কিন্তু আকাশ বড়ই অদ্ভুত। সে এখন মিলির সাথে ইচ্ছে করে ভালো ব্যবহার করার চেষ্টা করছে। একদিন বিকেলে মিলি বাজার থেকে ফিরছিল, হাতে ভারী ব্যাগের শাকসবজি। হঠাৎ আকাশের চকচকে কালো গাড়িটা তার পাশে এসে থামলো। আকাশ গাড়ি থেকে নেমে হাসি মুখে বলে, আরে মিলি আপু, এত ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন কেন? আসুন আমি ড্রপ করে দেই। নিজের গাড়ি আর তেল নিজের কাছেই রাখুন। আকাশ সাহেব, আমাকে আপু ডেকে পটাতে আসবেন না। আমি জানি আপনি আমার বোনের মাথাটা খাচ্ছেন। আরে আপনি তো সবসময় ভুল বোঝেন। দিতি আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আপনি মাঝখানে কেন দেয়াল হয়ে দাঁড়াচ্ছেন? আপনি চাইলে আমি আপনার জন্য একটা ভালো স্কুটি কিনে দিতে পারি, যাতে আর কষ্ট করে হাঁটতে না হয়। কি বললেন? আপনার কি মনে হয় সব কিছু টাকা দিয়ে কেনা যায়? আপনি আমার বোনকে গিফট দিয়ে হাত করতে পারেন, কিন্তু আমাকে পারবেন না। আকাশ চৌধুরী, আপনি যত দামি গাড়ি চালান না কেন, আমার চোখে আপনি এখনো সেই পিচ্চি ছোকরা যে রাস্তা চিনতে পারে না। আপনি যখন রেগে যান না মিলি আপু, তখন আপনাকে একদম স্কুল টিচারের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, লিফট না নিলে নেই, কিন্তু শোনেন, এই চকলেটটা দিতে আপনার জন্য পাঠাতে বলেছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। আকাশ একটা দামি বেলজিয়ান চকলেটের বক্স মিলির হাতে এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। মিলি ওটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দিতে গিয়েও থেমে গেল। তার মনে হলো দিদি যদি পাঠায় তবে ফেলে দিলে মেয়েটা কষ্ট পাবে। সে গজগজ করতে করতে বাসে চলো। রাতে বাসে ফেরার পর মিলি দেখলো দিদি এক গাদা নতুন ড্রেস নিয়ে বিছানায় বসে আছে। দিদি, এসব কি? তুই আকাশকে মানা করতে পারিস না। ও এসব কি শুরু করেছে? আপু, আকাশ আমাকে ভালোবাসে বলেই দিয়েছে, আর তুমি ওনার সাথে এত খারাপ ব্যবহার কেন করো? আজ উনি আমাকে বলেছেন তুমি নাকি ওনাকে রাস্তায় অনেক কথা শুনিয়েছ। উনি কিন্তু তোমাকে অনেক সম্মান করেন। সম্মান না ছাই, ও তোকে ঘুষ দিচ্ছে দিতি। ওর মতো বড় লোকেরা আমাদের মতো মধ্যবিত্তদের খেলনা ভাবে। যেদিন মন ভরে যাবে সেদিন ছুঁড়ে ফেলে দিবে। সবাই তোমার মতো পড়াশোনা নিয়ে থাকে না আপু। আকাশ আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, আমি ওর সাথে থাকবো। তুমি প্লিজ আমাদের মাঝখানে থেকো না। কিন্তু মিলি আর কোনো কথা বলল না। সে নিজের পড়াই টেবিলে গিয়ে বসলো, কিন্তু বাইরের খাতায় তার মন বসছে না। তার মনে হচ্ছে আকাশ তার ছোট বোনটাকে একটা মায়ের জালে জড়িয়ে ফেলছে, যা থেকে বের হওয়া খুবই কঠিন হবে। আকাশ বাড়িতে ফিরে গিয়ে তার দাদির সাথে পরামর্শ করলো। সে বুঝে গেছে দিদিকে পেতে হলে মিলির সম্মতি দরকার, কারণ মিলি এই পরিবারের কর্তা। দাদি, দিতির বোন মিলি তো সাক্ষাৎ সিংহী, তাকে পটালে তবেই দিতিকে আমি বাড়িতে আনতে পারবো। আমি ভাবছি মিলির কলেজে কিছু অনুদান দেব, অথবা তার পড়াশোনার জন্য বড় কোনো স্কলারশিপের ব্যবস্থা করব। ভাইরে, টাকা দিয়ে কি মানুষের মন কেনা যায়? তুই বরং ওকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতে শেখ। তুই ওর চেয়ে বয়সে ছোট, কিন্তু আচরণে যদি তুই বড় হোস তবে সে তোকে সম্মান দিবে। আকাশ মনে মনে একটা বড় প্ল্যান করলো। সে ঠিক করলো মিলির রাগের উপর সে পাল্টা রাগ দেখাবে না। মিলি তাকে যত বকবে সে তত বেশি বিনয়ী হবে। সে দেখতে চায় মিলির এই পারসমান গাম্ভীর্য কতদিন টেকে।
পরের দিন সকালে আকাশ ফুল আর গিফটের বদলে একটা সুন্দর বইয়ের পার্সেল মিলির ঠিকানায় পাঠিয়ে দিল। ভেতরে চিরকুটে লেখা ছিল, পিচ্চি ছোকরার পক্ষ থেকে বড় আপুর জন্য একটা ছোট উপহার। ঝগড়া নয়, বন্ধুত্ব হোক। মিলি বইটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। আকাশ কি সত্যি দিদির জন্য পাগল, নাকি সে তাকে মানে? মিলিকে উত্ত্যক্ত করার নতুন কোনো ফাঁদ পাচ্ছে। সময় যেন আকাশের হাতের মুঠোয় বন্দি। দ্বিতীয় আকাশ যখন প্রেমের জোয়ারে ভাসছে, আকাশ তার বাবার দামি পাজরো গাড়ি নিয়ে দিদিকে নিয়ে শহরের বাইরের এক পাহাড়ি রিসোর্টে ট্যুরে গেল। পাহাড়ের ভাজে ভাজে যখন সূর্যাস্ত হচ্ছিল, তখন আকাশ দিদির হাত ধরে প্রতিজ্ঞা করল। দিতি, এই পাহাড়ের মতো অটল থাকবে আমাদের প্রেম। দিদি তখন আকাশের কাঁধে মাথা রেখে দামি ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছিল, জীবনটা যদি এমনই রঙিন হতো। কিন্তু তারা জানতো না পেছনে এক বিশাল ঝড় ধেয়ে আসছে। আকাশ আর দিদি যখন ট্যুরে মত্ত, তখন আকাশের বাবা আজমল চৌধুরী আর মা রেহেনা বেগম সবটা জেনে গেছেন। তাদের একমাত্র ছেলে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের পেছনে টাকা ওড়াচ্ছে। এটা তাদের কাছে অপমানের শামিল। তারা সোজা গিয়ে হাজির হলেন মিলিদের ছোট্ট ফ্ল্যাটে। মিলি তখন মায়ের মাথায় জলপট্টি দিচ্ছিল। হঠাৎ দরজায় কড়া শব্দ। দরজা খুলতেই মিলি দেখল দামি শাড়ি আর স্যুট পরা দুজন মানুষ রাগী মুখে দাঁড়িয়ে আছে। আপনারাই কি দিতের পরিবার? আপনাদের সাহস তো কম না। আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানোর ধান্দা করেছেন। মুখ সামলে কথা বলুন সাহেব। আমরা মধ্যবিত্ত ঘরের হতে পারি, কিন্তু ভিখারি নই। আপনার ছেলে আমার বোনের পেছনে ঘোরে, আমার কেন আপনার ছেলের পেছনে নয়? রাখুন আপনার নীতি কথা। এই দিদিকে বলে দিবেন আমার ছেলের ছায়া থেকেও যেন দূরে থাকে, না হলে এই বাড়ি থেকে আপনাদের উচ্ছেদ করতে আমার 1 মিনিটও লাগবে না। মিলি অপমানে নীল হয়ে গেল। অসুস্থ মা বিছানা থেকে ডুকরে কেঁদে উঠলেন। আজমল চৌধুরী একরাশ দাঁত ছুড়ে দিয়ে বেরিয়ে গেলেন। ট্যুর থেকে ফিরে দিতে যখন হাসিমুখে ঘরে ঢুকলো, মিলি তখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। খুব তো ঘোরা হলো। আজ তোর ওই রাজপুত্রের বাবা মা এসে আমাদের মাকে অপমান করে গেছে। খুব তো ঘোরা হলো। আজ তোর ওই রাজপুত্রের বাবা মা এসে আমাদের মাকে অপমান করে গেছে। তুই কি চাস আমরা রাস্তায় বসি? আপু, আকাশ এসব জানলে ওদের ছাড়বে না। ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা? তবে ওকে বল কালকের মধ্যে ওর পরিবারকে রাজি করিয়ে তোকে বিয়ে করতে। যদি 3 দিনের মধ্যে ও তোকে চৌধুরী বাড়ির বউ করে নিয়ে যেতে পারে, তবেই বুঝবো ওর ভালোবাসা সত্যি। না হলে আজ থেকে তোর ঘর থেকে বের হওয়া বন্ধ। দিদি হক চকিয়ে গেল। সে জানতো না পরিস্থিতি এত দূর গড়াবে। সে তখনই আকাশকে ফোন করে সব জানালো। পরের দিন সকালে এক ক্যাফেতে আকাশ আর দিদির দেখা হলো। দিদি কাঁদতে কাঁদতে সব বলল। আকাশ, আপু বলেছে 3 দিনের মধ্যে বিয়ে না করলে আমাকে গ্রামে পাঠিয়ে দেবে। তোমার বাবা মা আমাদের অনেক অপমান করেছে। এখন তুমিই বলো কি হবে? তুমি চিন্তা করো না দিতি, আমি আজই বাড়িতে কথা বলবো। তোমাকে আমি কারো হাতে ছেড়ে দেব না। আকাশ বাড়িতে ফিরে ড্রয়িং রুমে এসে চেঁচামেচি শুরু করলো। সে সরাসরি বলল সে দিদিকে বিয়ে করবে। কখনো না। ওই নিচু বংশের মেয়ে এই বাড়ির চৌকাঠ মারাবে না। আকাশ, তুই কি পাগল হয়েছিস? তোর জন্য আমরা লন্ডনে এক বড় ব্যবসায়ীর মেয়ে ঠিক করেছি। আকাশকে অনেক বোঝানোর চেষ্টা করলো। সে কান্নাকাটি করলো, ডাইনিং টেবিলের গ্লাস ভাঙলো, সারা রাত না খেয়ে থাকলো। কিন্তু আজমল চৌধুরী অটল। শেষমেশ আকাশ চরমপথ বেছে নিল। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং একটা চিরকুট লিখল। দিতি না থাকলে এই আকাশের কোনো প্রয়োজন নেই। সে হাতের কাছে থাকা ঘুমের ওষুধের ফাইলটা বের করলো। খবর পেয়ে মা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন আকাশ অবচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। আসলে আকাশ কয়েকটা ভিটামিন ট্যাবলেট খেয়ে নাটুকে ভান করে পড়েছিল, কিন্তু বাবা মা তো জানেন না। ওরে, আমার ছেলেটা শেষ হয়ে গেল। ওগো, তুমি মত দাও। সম্পত্তির চেয়ে আমাদের ছেলে বড়। ঠিক আছে, ওই মেয়েটাকেই আনবো। তুমি শুধু চোখ খোলো বাবা। আকাশ মনে মনে হাসলো। তার সুসাইড ড্রামা কাজে দিয়েছে। সে কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলল। তবে কি তোমরা রাজি? হ্যাঁ রাজি। কালই আমরা ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কিন্তু মনে রাখিস আকাশ, তুই এক বড় ভুল করছিস। আকাশ খুশিতে তখন দিদিকে মেসেজ করলো।
মিশন সাকসেসফুল। কাল আমি বর সেজে আসছি। আকাশ দিতিকে ফোন করার পর ভাবলো মিলিকে একটা খবর দেওয়া দরকার। সে মিলিকে ফোন করলো। আবার কোথায় ফোন করেছেন? মিলি আপু, আপনার শর্ত পূরণ হতে চলেছে। কাল আমার বাবা মা আসছেন দিতিকে নিতে। আপনি এবার একটু হাসুন তো। শুনুন আকাশ চৌধুরী, আপনি নাটক করে মা বাবাকে রাজি করেছেন কিনা আমি জানি না, তবে আমার বোন যদি এক ফোঁটা চোখের জল ফেলে তবে ওই চৌধুরী প্যালেসে গিয়ে আমি আগুন লাগিয়ে দিব, মনে থাকে যেন। আপনার এই রাগটাই আমার খুব ভালো লাগে। দেখা হচ্ছে কাল। চৌধুরীর পরিবার হার মানল আকাশের পাগলামির কাছে, কিন্তু মিলি জানে এই তড়িঘড়ি বিয়ে কোনো সুখের বার্তা আনবে না। পরের দিন ভোরের সূর্য আজ এক অদ্ভুত অনিশ্চয়তার বার্তা নিয়ে এলো। মধ্যবিত্ত ওই ছোট্ট ফ্ল্যাটটিতে আজ শহর কাঁপানো চৌধুরী পরিবারের পদধূলি পড়বে। মিলি সকাল থেকে ঘরদোর গোছাতে ক্লান্ত, তার মনে এক ফোঁটা শান্তি নেই। দিতি আয়নার সামনে বসে নিজের সাজ নিয়ে ব্যস্ত, তার চোখে মুখে আজ এক বিজয়ী হাসি। সে আজ চৌধুরী বাড়ির ছোট বউ হতে চলেছে। এই চিন্তাটাই তাকে এক অলৌকিক ঘোরে আচ্ছন্ন করে রেখেছে। বেলা 11টা। মিলিদের বাড়ির সামনে এসে থামলো আকাশের বাবা আজমল চৌধুরী আর মা রেহানা বেগমের দামি কালো গাড়ি। পেছনে আরেকটিতে আকাশ, তার মুখে তখন এক মুখ হাসি আর হাতে দামি মিষ্টির প্যাকেট। ঘরে বাতাস যেন জমে বরফ হয়ে গেল। রেহানা বেগম টিস্যু দিয়ে সোফাটা ঝেড়ে নিয়ে বসলেন। দেখুন, আমার ছেলের একগুয়েমির কাছে আমরা হার মেনেছি। ও যখন মরতে বসেছে তখন আমাদের আর করার কিছু নেই, তাই দিতিকেই আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছি। রেহানা বেগম মিলির মায়ের দিকে তাকিয়ে বলে, আমাদের কোনো ডিমান্ড নেই, কারণ আপনারা তা দিতেও পারবেন না। শুধু মেয়েটাকে দিয়ে দিবেন, এটাই আমাদের চাওয়া। বিয়ের তারিখ আগামী পরশু। মিলি এক কোণায় দাঁড়িয়ে এই অপমান সহ্য করছিল। তার মা আমতা আমতা করে সম্মতি দিলেন। আকাশ একবার মিলির দিকে তাকালো, কিন্তু মিলি মুখ ঘুরিয়ে নিল। আকাশে মনে হলো এ মেয়েটা কোনোদিন তাকে ক্ষমা করবে না। চৌধুরীরা চলে যাওয়ার পর ঘর জুড়ে শুরু হলো উৎসবের আমেজ। দিতি খুশিতে গমগম করছে, কিন্তু মিলি তার মায়ের ঘরে গিয়ে বসলো। মা, ওরা যেভাবে কথা বলে গেল তাতে কি তোমার মনে হয় দিতি ওখানে সুখে থাকবে? ওরা তো দিতিকে মানুষ হিসেবে নয়, আকাশের খেলনা হিসেবে মেনে নিয়েছে। ঠিক তখনই দিতি দরজা এসে দাঁড়ালো, তার চোখে আগুন। আপু, তোমার এইসব নেতিবাচক কথা বন্ধ করো তো। তুমি কি আমার ভালো সহ্য করতে পারো না? আমি শহরের সবচেয়ে বড়লোক ঘরে যাচ্ছি, আর তুমি আমার হবু শ্বশুর শাশুড়ির নিন্দা করছো। আসলে তোমার নিজের কোনো বয়ফ্রেন্ড নেই তো, তাই আমারটা দেখে তোমার হিংসে হচ্ছে। মিলি অবাক হয়ে তাকিয়ে রইল। তার ছোট বোন তাকে হিংসে করার অপবাদ দিচ্ছে। দিতি, তুই অন্ধ হয়ে গেছিস। দোয়া করি যেন তোর এই ভুল ভাঙতে দেরি না হয়। মিলি ঘর থেকে বেরিয়ে গেল। দিতি বিড়বিড় করে বলল, হিংসুটে বুড়ি একটা। বিকেলে আকাশ ফোন করে জানালো তারা কেনাকাটায় যাবে। দিতি জেদ করলো মিলিকেও সাথে নিতে হবে। সে চেয়েছিল মিলিকে দেখাতে যে আকাশ তাকে কতটা দামি দামি জিনিস দিতে পারে। শপিং মলে ঢুকে দিতি যেন পাগল হয়ে গেল। লাখ টাকার শাড়ি, দামি গহনা আর কসমেটিক, সে যা যা দেখছে তাই কিনছে। আকাশ, দেখো তো এই নেকলেসটা আমাকে কেমন মানাবে। তোমাকে সব কিছুতেই সুন্দর লাগে দিতি, তুমি সব নিয়ে নাও। দিতি আকাশকে ফিসফিস করে বলল, আকাশ, আপুকেও কিছু কিনে দাও। বেচারি তো কোনোদিনও দামি কাপড় পরেনি, হিংসে করে তো নীল হয়ে যাচ্ছে। আকাশ হাসলো। সে মিলির কাছে একটা দামি সিল্কের ওড়না আর একটা মার্জিত কামিজ নিয়ে এলো। মিলি আপু, এই ওড়নাটা জাস্ট ট্রাই করুন না, আমার মনে হয় এটা আপনার গায়ের রঙে খুব খুলবে। মিলি প্রথমে না করলো। দিতি জোড়াজড়িতে আর আকাশের অনুনয় সে টয়লেট রুমে গিয়ে ওটা পরে এলো। মিলি যখন পর্দা সরিয়ে বের হলো, আকাশ যেন পাথর হয়ে গেল। মিলির সাধারণ সাজে সে দামি ওড়নাটা এক অনন্য আভিজাত্য এনে দিয়েছে। তার চোখে মুখে একটা নিষ্পাপ পবিত্রতা যা তিতির চটপটে রূপের চেয়েও বেশি শক্তিশালী। আকাশে মনে হলো এক মুহূর্তের জন্য সে যেন কোনো অপ্সরাকে দেখছে। একই মায়ের দুই বোন, কিন্তু মিলি আপুর মাঝে এক অদ্ভুত মায়া আছে। কেন আমি ওনাকে আগে এইভাবে দেখিনি? পরক্ষণে আকাশ নিজের মাথায় একটা গাঁটটা মারল। আরে দিতি আমার হবু স্ত্রী, আমি এসব কি ভাবছি?
মিলি তো আমার ডাইনি বড় আপু। কেনাকাটা শেষে রাতে আকাশ আর দিতির ফোনে দীর্ঘক্ষণ কথা হলো। আকাশ দিতির হাসির গল্প শুনছে আর নিজের কল্পনায় চৌধুরী বাড়ির অন্দরমহল সাজাচ্ছে। ওদিকে দিতি ভাবছে আকাশের ব্যাংকে আর কত টাকা থাকতে পারে। পরের দিন সকালে শুরু হলো হলুদের আয়োজন। মিলিদের ছোট্ট উঠোনে প্যান্ডেল করা হয়েছে। আকাশ নিজের বন্ধুদের নিয়ে ট্রাকে করে হলুদ আর দামি গিফট নিয়ে এলো। চারদিকে গান বাজছে, লিটন আর আইটেম গান থেকে শুরু করে বলিউডের ধামাকা। দিতি হলুদ রঙের লেহেঙ্গা পরে পরীর মতো বসে আছে। মিলি দৌড়াদৌড়ি করে মেহমানদের খাওয়া দাওয়া তদারকি করছে। আকাশ হলুদ মাখার সময় বারবার মিলির দিকে আর চোখে তাকাচ্ছিল। মিলি যখন আকাশে গালে হলুদ ছোঁয়াতে এলো, আকাশের শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। মিলি আপু, আমাদের বিয়েতে কিন্তু আপনাকে অনেক নাচতে হবে। বিয়ের কাজটা ঠিকঠাক মিটুক আগে, আমার নাচের দরকার নেই। অনুষ্ঠানে আকাশ আর দিদি বন্ধুরা মিলে এক চোর পুলিশ নাটক হলো। হাসাহাসি, নাচ আর গানে ছোট বাড়িটা উৎসবে মাতোয়ারা। কিন্তু এই আনন্দের মাঝেও মিলির বুকটা বারবার কাঁপছিল। সে জানে চৌধুরী বাড়ির এই রাগী লোকগুলো দিদিকে কোনোদিন মন থেকে আপন করবে না। আকাশ খুশিতে পাগল হয়ে তার বন্ধুদের সাথে নাচছে। সে ভাবছে কালই তো তার স্বপ্ন পূরণ হবে। কিন্তু নিয়তি হয়তো অন্য কোনো নাটক সাজিয়ে রেখেছে বিয়ের পিড়িতে। চৌধুরী ভিলার সানাইয়ের সুর আজ শহর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। আকাশের বাবা আজমল চৌধুরী আর মেয়া রেহেনা বেগম মুখে হাসি রাখলেও তাদের মনের গহীনে এক নীলবিষ খেলা করছে। তারা মনে করে ভাবছেন, আমাদের চৌধুরী বংশের মান যে মেয়েটা ধুলে মিশিয়েছে, তাকে আমরা এত সহজে ছাড়ব না। আকাশ তখন তার রাজকীয় শেরানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে। তার চোখের স্বপ্ন শুধু দিতি আর নীলপরীর স্বপ্ন। আকাশ স্টেজে যাওয়ার আগে লুকিয়ে দিতিকে ফোন করলো। দিতি, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর তুমি সারা জীবনের জন্য আমার। তৈরি তো? আমি একদম তৈরি আকাশ, কিন্তু তোমার বাবা মা কি সত্যি আমাকে মেনে নিয়েছেন? হ্যাঁ জান, বাবা তো ট্যুরের প্ল্যানও করে ফেলেছেন। বিয়ের পরেই আমরা দূরে কোথাও হারিয়ে যাব। ওদিকে মিলি তখন আকাশদের বাড়িতে লুকিয়ে গিয়েছিল যাচাই করতে। ওদিকে আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু তার কান খাড়া হলো যখন সে আকাশের বাবা মার ফিসফিস শুনল। রেহনা বেগম আজমল চৌধুরীকে বলছিলেন, বিয়ের পর ওদের যে পাহাড়ি রিসোর্টে পাঠানোর কথা বলছো, ওখানকার খাতটা বেশ গভীর না? একবার ওখান থেকে পড়ে গেলে কারো সন্দেহ হবে না আমাদের ছেলের মাথা থেকে ওই মধ্যবিত্ত ভূত চিরতরে নামাতে হবে। মিলি শিউরে উঠল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল দিদি এই বিয়েতে বসলে তার মৃত্যু নিশ্চিত। দিদিকে বলল ও পাগলামি করবে, বিশ্বাস করবে না। আকাশকে বলল লাভ নেই, ও তার মা বাবার ওপর অন্ধবিশ্বাসী। মিলি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। সে তার বোনকে এভাবে জমের মুখে ঠেলে দিতে পারবে না। সে দ্রুত লুকিয়ে বাড়ি ফিরে আসলো কোনো মতে। বিয়ের ঘরে দিতি লাল বেনারসি পরে আয়নার সামনে বসে নিজেকে দেখছিল। তার চোখে তখন দামি গহনার ঝিলিক। মিলি ঘরে ঢুকে একটা গ্লাসে শরবত নিয়ে এলো। দিদি, একটু খেয়ে নে, সারাদিন তো কিছু খাসনি। দিতি শরবতটা খেয়ে কয়েক মিনিটের জন্য ঝিমিয়ে পড়ল। মিলি তার ছোট বোনকে অগোছালো বিছানায় শুয়ে দিল। মিলি দ্রুত তার সাধারণ কাপড় বদলে দিতি সেই ভারী লাল বেনারসিটা পরে নিল। চন্দনের ফোঁটা আর কারো মেকআপে মুখ ঢেকে মাথার উপরে এক বিশাল ঘোমটা টেনে দিল মিলি। দিতি আর মিলির উচ্চতা প্রায় সমান হয়। ঘোমটার আড়ালে কে আছে তা বোঝা প্রায় অসম্ভব। আর কাজীকেও বলে রেখেছে তার নাম পড়ার সময় একদমই আস্তে পড়ে জিজ্ঞেস করলে কাহিনী বলে দেবে একটা। কোন এসেছে মিলি যখন স্টেজে এসে বসলো, আকাশের বুকটা তখন আনন্দে দুরুদুরু করছে। কাজী সাহেব বিয়ে পড়ালেন, কোনের নাম আসতে পড়ল। জিজ্ঞেস করাই বললেন তার গলাটা হঠাৎ বসে গেছে। এরপর আকাশ যখন কবুল বলল, মিলির ভেতরটায় কান্নায় ফেটে পড়ছিল। সে নিজের জীবনটা বাজি রেখেছে কেবল দিদিকে বাঁচাতে। বিয়ের পর সব ফর্মালিটিস শেষে মিলিকে নিয়ে আসা হলো চৌধুরী বিলাই বাসর ঘরে। চারিদিকে ফুলের গন্ধ, মোমের আলো। আকাশ ঘরে ঢুকে দরজা লক করে দিল। সে গিয়ে মিলির পাশে বসলো। দিতি, তোমার এই নীরবতা আমাকে পাগল করে দিচ্ছে। জানো এই দিনটার জন্য আমি কত পাগলামি করেছি। আজ থেকে তুমি শুধু আমার। তোমার এই দাপটে বড় আপু আর আমাদের আলাদা করতে পারবে না। আকাশ ধীরে ধীরে মিলির হাতটা ধরল।
সে অনেকক্ষণ ধরে প্রেমের কবিতা শোনালো, তার ভবিষ্যতের স্বপ্নের কথা বলল। সে যখন শখ করে মিলির ঘোমটা তুলতে গেল তখন তার মুখে এক স্বর্গীয় হাসি, কিন্তু ঘোমটাটা সরাতে আকাশ যেন ভূত দেখল। আকাশ চিৎকার করে ছিটকে গিয়ে বলে, এ কি মিলি আপু, আপনি এখানে কেন? দিতি কোথায়? আকাশ, চুপ করুন, কথা শুনুন আমার। কি শুনবো? আপনি কত বড় জালিয়াতি করেছেন? আমার বিয়ে, আমার জীবন নষ্ট করে দিলেন। আমার বিয়ে, আমার জীবন সব নষ্ট করে দিলেন। আপনি এতদিন বড় বড় নীতি কথা শুনিয়ে শেষে নিজের বোনের বরকে চুরি করলেন। ছি, আপনি এত নিচে নামতে পারলেন? আমি কোনো চুরি করিনি আকাশ। আপনার বাবা মা দিদিকে মেরে ফেলার প্ল্যান করেছিল, আমি শুধু আমার বোনকে বাঁচাতে এই নাটক করেছি। হি 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 হি, হাস্যকর অজুহাত। আমার মা বাবা খুনি। আপনি আসলে শুরু থেকে আমার সম্পত্তির উপর নজর রেখেছিলেন। দ্বিতীয় ওসিলায় আপনি নিজেই এই রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিলেন। আপনি একজন স্বার্থপর ডাইনি। আকাশের চিৎকার শুনে দরজায় ধাক্কা দিতে শুরু করলেন আজমল চৌধুরী আর রেহানা বেগম। দরজা খুলতেই তারা কোণে হিসাবে মিলিকে দেখে হাঁ হয়ে গেলেন। এই ছোট লোকদের বড় মেয়েটা এখানে কি করছে? আকাশ, আমাদের দিতি কই? পুলিশ ডাকো, এই মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে। মিলি কোনো উত্তর দিল না। সে শুধু দেখলো আকাশ রাগে আর ঘৃণায় একটা ফুলদানি আছা দিয়ে ভেঙে ফেলল। আমি এই ঘরে থাকবো না। এই মহিলার মুখ আমি দেখতে চাই না। আকাশ ঝড়ে বেগে ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাড়িতে শোরগোল পড়ে গেল। ওদিকে ঘুমের ঘর কাটার পর দিদি নিজেকে একা ঘরে দেখে পাগলের মতো চিৎকার করতে লাগলো। সে যখন শুনল মিলি তাকে অজ্ঞান করে নিজে আকাশকে বিয়ে করে চলে গেছে, তখন সে এক মূর্তময়ী কাল নাগিনীতে পরিণত হলো। আপু, তুমি আমার সাথে এটা করতে পারলে? তুমি আমার আকাশকে কেড়ে নিলে। আমি তোমাকে কোনোদিনও মাফ করব না। মিলির মা স্তব্ধ হয়ে বসে আছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না তার শান্ত মেয়েটা এমন কাজ করতে পারে। দিতি তখনই চৌধুরী ভিলার দিকে রওনা দিল তার বোনকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য। চৌধুরী ভিলার ড্রয়িং রুমে তখন মিলি একাই দাঁড়িয়ে। তার চারপাশে শ্বশুরের পরিবার তাকে গালি দিচ্ছে, আর সামনে তার আপন বোন এসে তাকে চোর বলে সম্বোধন করছে। আকাশে কোনো খোঁজ নেই। মিলি শুধু মনে মনে হাসলো। সে তার বোনকে বাঁচিয়েছে, কিন্তু বিনিময়ে সে নিজের সম্মান আর সাজানো জীবনটা চিরতরে বিসর্জন দিল। শুরু হলো এক বিচিত্র সংসার, যেখানে স্বামী ঘৃণা করে, শ্বশুরবাড়ি শত্রু, আর আপন বোন খুনি হতে চায়। মিলের এই বিষাদময় প্রেমের গল্প এখন কোনো মোড় নেবে? চৌধুরী ভিলার সেই জমকালো বাসর ঘরটা এখন যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফুলের সুবাস আর আতরের গন্ধে চাপিয়ে এখন সেখানে ছড়িয়ে পড়েছে ঘৃণা আর চিৎকারের বিষ। দিদি পাগলের মতো ঘরে ঢুকে মিলের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। তার চোখে মুখে এখন কেবল প্রতিহিংসার আগুন। দিদি মিলের গলা চেপে ধরে চিৎকার করতে লাগলো, তুই আমার সাথে এটা করতে পারলি মিলি? তুই আমার আকাশকে, আমার রাজপ্রাসাদকে চুরি করে নিলি। আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার পিঠে ছুরি মারলি। মিলি নিস্তব্ধ। তার চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু সে মুখ খুলল না। রেহনা বেগম আর আজমল চৌধুরী তখন সেখানে হাজির। এই আপদটাকে এখনই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দাও। দিদি, তুমি চিন্তা করো না, এই বিয়ে আমরা মানি না। এক্ষুনি বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। জালিয়াতি করে চৌধুরী বাড়ির বউ হওয়া যায় না। সবাই মিলে মিলিকে গালাগালি করে ঘর থেকে বের করে দিল। একা দাঁড়িয়ে মিলি হাউমা করে কেঁদে উঠল। সে যাকে বাঁচাতে নিজের জীবন বাজি ধরল, সেই বোনই আজ তাকে ঘর থেকে বের করে দিল। রাত তখন 2টো। মিলি একা বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদছিল। হঠাৎ সেখানে সাইরেন বাজিয়ে পুলিশ হাজির। দিদি নিজেই পুলিশ ডেকেছে। অফিসার, এই মেয়েটা আমাকে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে জালিয়াতির মাধ্যমে আমার হবু বরের সাথে বিয়ে করেছে। ওকে অ্যারেস্ট করুন। মিলিকে টেনে হিসেবে থানায় নিয়ে যাওয়া হলো। আকাশ তখন নিজের গাড়িতে বসে দূরে কোথাও মদ খাচ্ছিল। সে অস্থির হয়ে শহর জুড়ে ড্রাইভ করছিল। হঠাৎ তার এক বন্ধু ফোন করে জানায়, আকাশ তোর বড় আপু মনে আকাশ তোর বড় আপু মানে তোর বুকে তো দিতি পুলিশ দিয়েছে। এ কথা শুনে সে অবাক হয়ে যায়। আকাশের মনে প্রচণ্ড রাগ থাকলেও সে একজন মেয়েকে এভাবে হাজতে থাকতে দেখে স্থির থাকতে পারল না। সে ঝড়ের বেগে থানায় পৌঁছালো। অফিসার, ও আমার স্ত্রী, ওকে ছেড়ে দিন। স্ত্রী বললেই হবে? মেয়েটি তো জালিয়াতি করেছে। আর আপনি কে?
এত রাতে এখানে হিরো সাজার চেষ্টা করছেন কেন? আমি আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। আপনি চৌধুরী গ্রুপের মালিক হলে আমি আমেরিকার প্রেসিডেন্ট। এই সিসকে ছোকরা নাকি কোটিপতি। বের হয় এখান থেকে, না হলে ওকেও ভেতরে ভরবো। আকাশের সাথে পুলিশের তুমুল ঝগড়া হলো। শেষমেশ পুলিশ আকাশকেও ঘাট ধরে হাজতের ভেতর ঢুকিয়ে দিল। অন্ধকার হাজতের এক কোণে মিলি বসে কাঁদছিল। আকাশকে ভেতরে ঢুকতে দেখে সে অবাক। আপনি এখানে কেন? আমি এখানে এসেছি এটা দেখতে যে আপনার মতো সতী লক্ষ্মী বড় আপু হাজতের ভাত কেমন খান। দেখুন, আপনার জন্য আমাকেও জেল খাটতে হচ্ছে। খুশি তো? আমি আপনাকে আসতে বলিনি। দিতির জন্য আমার এই অবস্থা। আর দিতি ও নিজের বোনকে জেলে পাঠালো। দিতি কেন পাঠাবে না? আপনি ওর স্বপ্ন ভেঙেছেন। তবে অফিসারটা তো আমাকে চিনতেই পারলো না। দামি কাপড় আর গাড়ি ছাড়া আমার যে কোনো দাম নেই, আজ বুঝলাম। এরপর সারা রাত তারা হাজতে ঝগড়া করলো। কখনো আকাশ মিলিকে ডাইনি বলে খেপালো, আবার কখনো মিলি আকাশের পিচ্ছি চোখরা ইমেজ নিয়ে বিদ্রুপ করলো। কিন্তু মাঝরাতে যখন মিলি শীতে কাঁপছিল, আকাশ নিজের শেরনির উপরের অংশটা খুলে মিলির গায়ে জড়িয়ে দিল। সেই স্পর্শে মিলি এক মুহূর্তের জন্য থেমে গেল। এক অনিচ্ছাকৃত রোমান্টিক আবেশ তাদের ঘিরে ধরল। সকালবেলা আজমল চৌধুরী তার বিশাল আইনজীবী দল নিয়ে থানায় এলেন। আকাশ আর মিলিকে ছাড়িয়ে নিলেন। গাড়ি পর্যন্ত এসে আজমল চৌধুরী মিলির হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আকাশ আর মিলি আলাদা হয়ে বাড়ি গেল। মিলি বিধ্বস্ত অবস্থায় নিজের বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় নরক। মিলির মা আর দিতি মিলে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করলো। দিতি মিলির সব বইপত্র ছিঁড়ে ফেললো, তার জামাকাপড় বাইরে ফেলে দিল। এই নাও ডিভোর্স পেপার, 3 দিনের মধ্যে সই চাই। আকাশ, তুমি এখনই আমাদের সাথে যাবে। আর খবরদার মিলি, এরপর যদি আমার ছেলের আশেপাশে দেখি তবে জেলের ভাত নয়, শ্মশানের ছাই হয়ে ফিরবে। আকাশের কাছে গিয়ে এখন ডিভোর্স পেপারটা দিয়ে আয়। আর মনে রাখিস, আকাশ আমার ছিল আর আমারই থাকবে। আকাশ যখন বাড়িতে নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল, তার বারবার মিলের সেই অসহায় মুখটা মনে পড়ছিল। সে কি আসলে মিলের আপুকে ঘৃণা করে, নাকি মিলের এই প্রতিবাদী চরিত্র তাকে আকর্ষণ করছে? ওদিকে দিতি মনে মনে নতুন এক ফোন দিয়ে আটছে। সে ভাবছে আকাশ আর মিলিকে একান্তে ডেকে নিয়ে মিলিকে কোনোভাবে ব্যভিচারের দায়ে ফাঁসিয়ে দেবে, যাতে আকাশ চিরতরে মিলিকে ঘৃণা করে। বৃষ্টির ঝাপটা তখন চৌধুরী প্লাই কাছের জানালায় আশ্রে পড়ছে। আকাশের মনে ভেতরটা তখন বাইরের আবহাওয়াকেও হার মানিয়েছে। মিলি যখন নিজের বাড়ি থেকে প্রায় অর্ধমিত অবস্থায় চৌধুরী প্লাই ফিরে এলো, তখন তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। দিতি আর তার মায়ের সেই গালাগাল আর চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়ার দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভাসছে। আকাশ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। মিলি টলতে টলতে ভেতরে ঢুকে ধপাস করে সোফায় পড়ে গেল। আকাশ ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে কঠিন গলায় বলল, আবার এখানে কেন? ডিভোর্স পেপারে সই করেছেন তো? নাকি চৌধুরী বাড়ির এসির বাতাস খাওয়ার লোভটা এখনো সামলাতে পারছেন না? মিলি কোনো উত্তর দিল না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আকাশ বিরক্ত হয়ে তাকাতে দেখলো মিলির গালটা লাল হয়ে ফুলে আছে আর হাতের কবজিতে নখের আঁচড়। আকাশ ঝটকা দিয়ে উঠে এলো। এ কি, এসব কি? মায়ের দাগ দিতি আর তার মা করেছে? না, দিতি তো এমন করতে পারে না। নিশ্চয়ই মিলি কোনো নাটক করেছে, কিন্তু এই চোটগুলো তো মিথ্যে নয়। মিলি পড়ে যেতে নিচ্ছিল, মাথা ঘুরে। আকাশ মিলিকে কিছু না বলে এক প্রকার অবহেলা আর বিরক্তি নিয়ে পাজাকোলা করে তুলে উপরে নিয়ে গেল। সে মিলিকে তার ঘরে শুয়ে দিল, কিন্তু সে মিলির সেবা করছে এমনটা কাউকে বুঝতে দিল না। বাড়ির চাকরদের ছুটি দিয়ে সে নিজে গরম জল আর ব্যান্ডেজ নিয়ে বসলো। রাত গভীর হচ্ছে, মিলির জ্বর ক্রমশ বাড়ছে। দিদি দিদি যাস না, ওরা তোকে মেরে ফেলবে। আর আমাকে মারিস না, হার মারিস না। আমি তোর ক্ষতি করিনি, তোকে বাঁচিয়েছি। ঘোরের মধ্যে মিলি বিড়বিড় করছে। আকাশ মিলির কপালে জলপট্টি দিতে দিতে থমকে গেল। আপনি কি আসলেও পাগল নাকি বিশাল বড় অভিনেত্রী মিলি আপু? দিতি তো আপনার জন্য কাঁদছে, আর আপনি বলছেন ও আপনাকে মেরে ফেলবে। মিলি কিছু বলল না। সেবা করতে গিয়ে আকাশ বারবার মিলির শরীরে খুব কাছে চলে আসছে। মিলির ভেজা চুল আর জ্বরের রাঙ্গা হয়ে ওঠা ঠোঁটগুলো আকাশের পুরুষকে বারবার নাড়া দিচ্ছে। আকাশ নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে কেবল দিতিকে ভালোবাসে, কিন্তু মিলির এই অবদ্ধ রূপ তাকে সম্মোহন করছে।
হঠাৎ মিলি জ্বরের ঘরে আকাশের হাতটা শক্ত করে ধরল এবং তাকে নিজের দিকে টেনে নিল। আকাশের সংযমে বাদ যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এই মেয়েটা সে ঘৃণা করে, এই মেয়েটা তার জীবন নষ্ট করেছে। সব যুক্তি তখন ফিকে হয়ে এলো শরীরের আদিম আহ্বানের কাছে। আকাশের ওষ্ঠ আজ মিলির জ্বরে তপ্ত অধরে আশ্রয় নিল। ঘরের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল আগেই, কেবল জানালার ফাঁক দিয়ে আসা বিদ্যুতের চমক ঘরটাকে ক্ষণে ক্ষণে আলোকিত করছে। আকাশ মিলির শাড়ির বাঁধন আলগা করতে এক নিষিদ্ধ শিহরণ খেলে গেল দুজনের শরীরে। মিলি ঘরের মধ্যে আকাশকে আঁকড়ে ধরল। আকাশের পেশিবহুল শরীর আর মিলির নমনীয়তা মিলেমিশে একাকার হয়ে গেল। সেই রাতে ঘৃণার বদলে কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। অন্ধকার ঘরের প্রতিটি কোণ সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত সম্পর্কের চরম শারীরিক মিলনের। আকাশের প্রতিটি ছোঁয়া যেন মিলির যন্ত্রণায় প্রলেপ দিচ্ছে, আবার নতুন এক পাপবোধের জন্ম দিচ্ছিল। ভোরবেলা যখন আলো ফুটল, আকাশ নিজেকে মিলির পাশে আবিষ্কার করলো। তার সারা শরীর ঘামে ভেজা, আর পাশে মিলি তখনও ঘুমে আচ্ছন্ন। আকাশের নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো। সে দ্রুত নিজের জামাকাপড় পরে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল টেনে বলে, ধিক্কার আমাকে, যে মেয়েটাকে আমি ঘৃণা করি তার সাথে আমি এই কাজ করলাম। দিতি জানলে কি ভাববে? না, এটা কেবল একটা দুর্ঘটনা ছিল। মিলি আমাকে জাদুকরি কিছু করেছে। আকাশ নিচে নেমে আসতে দেখলো দিতি ড্রয়িং রুমে বসে আছে। দিতি আকাশের কাছে এসে ন্যাকামি করে বলল, আকাশ, মিলি আপু নিশ্চয়ই কাল রাতে তোমাকে বিরক্ত করেছে। ও অনেক তেদর, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। আকাশের মাথায় তখন গত রাতে মিলির সাথে কাটানো মুহূর্তগুলো ঘটছে। সে দিদির দিকে তাকালো, মনে মনে খুব অস্থির। দিতি, আমি এখন বুঝতে পারছি না কি করা উচিত। মিলি অসুস্থ, ওকে এখন ঘর থেকে বের করা যাবে না, তবে আমি ওকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছি। দিতি মনে মনে হাসলো। সে ভাবলো আকাশ তার হাতের মুঠোয়, কিন্তু সে জানতো না আকাশ আর মিলির মধ্যে গত রাতে এমন এক ঘটনা ঘটে গেছে যা তাদের চিরতরের জন্য এক গোপন সুতোই বেঁধে ফেলেছে। দিতি দেখলো আকাশ মিলির প্রতি একটু হলো নমনীয়। সে রেহেনা বেগমের সাথে মিলে নতুন প্ল্যান কষলো। সে ভাবলো মিলিকে এভাবে সবার সামনে লজ্জিত করবে যে আকাশ তাকে ঘৃণা করতে বাধ্য হবে। মিলি আপু, তুমি আমার বরকে কেড়ে নিয়েছো। এবার তোমার ইজ্জত আমি ধুলোয় মিশিয়ে দেব। আকাশ চৌধুরী কেবল আমারই হবে। মিলি সকালে ঘুম থেকে উঠে নিজের অবস্থা দেখে স্তম্ভিত হয়ে গেল। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারল আকাশ তাকে বাঁচালো, তার সম্মানটা কেড়ে নিয়েছে। শহরের এক নিস্তব্ধ বারে বসে আছে আকাশ। সামনে রাখা গ্লাসটা বারবার ভরে উঠছে আর খালি হচ্ছে। আকাশের চোখগুলো লাল, শার্টের হাতা গোটানো, তার চারপাশটা ধোঁয়ায় আচ্ছন্ন। পাশে বসা সজল আর রাব্বি আকাশের এই অবস্থা দেখে শিউরে উঠছে। যে ছেলেটা এক সপ্তাহ আগেও খুশিতে নেচে বেড়াতো, সে আজ বিষাদের প্রতিমূর্তি। আকাশ এক চুমুকে গ্লাসটা শেষ করে টেবিলে সজল রাখলো। তার চোখে জল টলমলো করছে। ভাই, আমার জীবনটা কেন এমন হয়ে গেল? যাকে ভালোবাসলাম সে আজ আমার পর হয়ে গেল, আর যাকে ঘৃণা করতাম সে আজ আমার বিছানায়। দিতি আমাকে ঘৃণা করছে, আর মিলি আপু, উনি কেন আমার সাথে এমন জালিয়াতি করলো? সজল আকাশের কাঁধে হাত রাখলো। এবার আর হাসি ঠাট্টা নয়, সজলের গলায় এক গভীর গাম্ভীর্য। আকাশ, তুই কি আসলে বন্ধ? আমরা মিলি আপুকে অনেকদিন ধরে চিনি, কলেজের সেরা স্টুডেন্ট। আত্মসম্মান যে একটা ইঞ্চি ছাড়া দেয় না। সে কি সম্পত্তির লোভ তো বাসর ঘরে গিয়ে বসবে? এটা কি তোর বিশ্বাস হয়? ঠিক বলেছিস সজল। আকাশ, তুই ভেবে দেখ, মিলিয়াবু যদি লোভী হতেন তবে তো তুই যেদিন প্রথম প্রপোজ করেছিলি সেদিনই সে লুপে নিত। তুই তো কোটিপতির ছেলে, কিন্তু দিতির স্বভাব আমরা সবাই জানি। ও তোর টাকার প্রেমে পড়েছিল, তোর নয়। আমরা তোকে বলতে চেয়েছি অনেকবার, কিন্তু তুই ভালোবাসায় অন্ধ ছিলি বলে সাহস পাইনি। কিন্তু বাবা মার ওই প্ল্যানটা, ওটা কি মিলি আপুর বানানো গল্প নয়? তোর বাবা মা কোনোদিনও মধ্যবিত্তকে পছন্দ করেন না। হুট করে তারা দিতিকে এত বড় করে বরণ করতে রাজি হয়ে গেলেন। এটা কি সন্দেহজনক নয়? আকাশ, তুই খোঁজ নে। মিলি আপু একা একাই সবার অত্যাচার সহ্য করছে। তোর বাড়ি আর নিজের বাড়ির সবাই ওনাকে শেষ করে দিচ্ছে। দেখিস ভালোবাসার অন্ধত্বে যেন একটা নিষ্পাপ প্রাণ চলে না যায়।
আকাশের কানে বন্ধুদের কথাগুলো তীরের মতো বিঁধতে লাগলো। সে কি আসলেও ভুল করেছে? এদিকে দিতি বসে নেই। সে জানতো আকাশ হয়তো মিলির ওপর একটু নরম হচ্ছে, তাই সে রেহেনা বেগমের সাথে মিলে এক নোংরা চাল চালল। সে মিলির ঘরে গিয়ে মিলির অগোচরে তার বালিশের নিচে কিছু অপরিচিত পুরুষের ছবি আর একটা ড্রাগসের পুড়িয়ে রেখে দিল। সে চায় আকাশ যখন ঘরে ঢুকবে তখন সে যেন মিলিকে একজন দুর্চরিত্রা আর অপরাধী হিসাবেই দেখতে পায়। মিলি আপু, গতকাল রাতে আকাশ তোমার সেবার আড়ালে যাই করুক না কেন, আজ আমি তোমাকে এমনভাবে কলঙ্কিত করব যে আকাশ নিজের হাত দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। রাত তখন গভীর। আকাশ টলতে টলতে বাড়িতে ঢুকলো। তার মাথায় বন্ধুদের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে সোজা মিলির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খোলা ছিল। ভেতরে মিলি মেঝের ওপর বসে জানালার বাইরে তাকিয়ে কাঁদছে। গত রাতে সে শারীরিক নিবিড়তার পর মিলি নিজেকে অপরাধী মনে করছে। আকাশ ঘরে ঢুকে মিলির সামনে গিয়ে ধপাস করে বসলো। মদের কড়া গন্ধে মিলির নাক কুচকে এলো। মিলি, বলুন তো কেন করলেন এমন? আপনিও কি আমাকে ভালোবাসেন নাকি শুধুই দিতির ক্ষতি করতে চেয়েছিলেন? আপনাকে কেন ভালোবাসবো? কি যা তা বললেন? আর আমি দিতির ভালো চেয়েছিলাম আকাশ। আপনি আজও বুঝতে পারছেন না ওর মায়ার আড়ালে কি বিষ আছে। ঠিক তখনই দিতি ঝড়ে বেঁকে ঘরে ঢুকলো। পেছনে আকাশের মা রেহেনা বেগম। আকাশ, তুমি এখানে কেন? এই দেখো তোমার সতীলক্ষ্মী বড় আপুর আসল চেহারা। আমি ওর ঘরে এই জিনিসগুলো পেয়েছি। দিতি বিছানার চাদর উল্টে ফেলে কিছু আজেবাজে ছবি আর ড্রাগসের প্যাকেট বের করলো। আকাশ স্থির হয়ে তাকিয়ে রইল। রেহেনা বেগম চিৎকার শুরু করলেন। একই অঙ্গে এত রূপ! আকাশ, একে এখনই জেলখানায় পাঠাও। আমাদের বংশের মুখ পুড়িয়ে দিল। আকাশ ছবিগুলো হাতে নিল। দিতি আর রেহেনা বেগম বিজয়ের হাসি হাসছে। মিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে জানে আজ কেউ তাকে বাঁচাতে পারবে না। কিন্তু আকাশ হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল। সে ছবিগুলো ছিঁড়ে দিতির মুখের উপর ছুঁড়ে মারল। দিতি, তুমি খুব ছোট একটা ভুল করে ফেলেছো। এই ড্রাগস আমার বাড়ির সিসিটিভি ফুটেজে আমি পরিষ্কার দেখেছি কি আধ ঘন্টা আগে এই ঘরে ঢুকে বালিশের নিচে এসব রেখে গেছে। দিতির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। রেহেনা বেগম থতমত খেয়ে গেলেন। মা, দিতি, আমি বন্ধুদের কাছ থেকে সব শুনে এসেছি। বাবা মার সেই পাহাড়ি রিসর্টের প্ল্যানটাও আমি আজ কনফার্ম করেছি। স্বজন আমাকে ওই রিসর্টের ম্যানেজারের রেকর্ড শুনিয়েছে। মিলি যা বলেছে তা এক চুলো মিথ্যে নয়। আকাশ মিলে কাছে গিয়ে তার হাতটা শক্ত করে ধরল। আজ আর কোনো দ্বিধা নেই, কোনো ঘৃণা নেই, আছে কেবল সত্যের জয়। দিতি, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও এই মুহূর্তে। আর মা, তোমরা যদি মিলিকে মেনে না নাও তবে আমি আজই এই বাড়ির ওয়ারিশ ছেড়ে মিলিকে নিয়ে রাস্তায় নামবো। আমি ভুল মেয়েকে ভালোবেসেছি। আসল হীরা হচ্ছে মিলি। মিলি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। যে ছেলেটাকে সে অপরাধী ভেবেছিল, আজ সে আকাশ তার জন্য নিজের পৃথিবীর বিরুদ্ধে লড়ছে। মিলির মনে হলো দীর্ঘ এক ঝড়ের পর আজ যেন নীল আকাশে রামধনু উঠেছে। দিতি ধরা পড়া চোরের মতো চলে গেল ঠিকই। আকাশে সেই রুদ্রমূর্তির পর চৌধুরী ভিলায় কয়েকদিন এক বিচিত্র শান্তি বিরাজ করছিল। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের স্তব্ধতা। দিতি আর অপমানে প্রতিশোধ নিতে মরিয়া, আর রেহেনা বেগম নিজের হারানো আধিপত্য ফিরে পেতে ছটফট করছে। অন্যদিকে আকাশ আর মিলের সম্পর্কের সমীকরণ এক অদ্ভুত মোড় নিয়েছে। ঘৃণা আছে, কিন্তু তার উপর এখন জমা হয়েছে এক অদৃশ্য টানের কুয়াশা। দিতি তার নিজের বাড়িতে ফিরে গেলেও সে শান্ত হয়নি। সে জানত আকাশের বাবা মা এখনও মিলিকে সহ্য করতে পারছে না। সে রেহেনা বেগমের সাথে গোপনে যোগাযোগ করে এক নতুন পরিকল্পনা করল। দিতি রেহেনা বেগমকে ফোনে করে। খালাম্মা, আকাশ এখন মিলির মায়ায় অন্ধ। আমাদের এবার সরাসরি মিলির উপর আঘাত করলেই চলবে না। আমাদের এমন কিছু করতে হবে যাতে মিলির কারণে আকাশের ব্যবসার বড় কোনো ক্ষতি হয়। আকাশ তার কেরিয়ার আর প্রপার্টি খুব ভালোবাসে, ওটাই ওর দুর্বলতা। তারা ঠিক করলো আকাশের অফিসের অত্যন্ত গোপনীয় কিছু ফাইল মিলির হাত দিয়ে পাচার করার নাটক সাজাবে, যাতে আকাশের মনে হয় দিতিকে ঠকানোর সাথে সাথে মিলি আসলে অন্য কোনো কোম্পানির স্পাই হয়ে এই বাড়িতে ঢুকেছে। এদিকে চৌধুরী ভিলায় মিলির দিনকাল এখন একটু ভিন্ন। সে নিজেকে রান্নাবান্নার কাজে ব্যস্ত রাখে যাতে কারোর সাথে বেশি কথা বলতে না হয়।
একদিন দুপুরে মিলি রান্নাঘরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজছিল। হঠাৎ আকাশ টি শার্ট আর হাফ প্যান্ট পরে রান্নাঘরে ঢুকলো। উফ, কিসের গন্ধ এটা? আপনি কি পুরো বাড়ি পুড়িয়ে ফেলার প্ল্যান করেছেন নাকি মিলি? মিলি খুন্তি নাড়তে নাড়তে বলল, আপনার দামি রেস্টুরেন্টের খাবারের চেয়ে ওই পোড়া গন্ধ অনেক ভালো। আর আপনি এখানে কেন? যান গিয়ে নিজের ভিডিও গেম খেলুন গে। আকাশ কাছে এসে উকি দিয়ে বলে, আমাকে কি আপনার ওই পিচ্চি ছোকরা মনে হয় এখনো? আমি বাড়ির মালিক, আমি যেখানে খুশি যাব। দিন তো, একটু চেখে দেখি লবণ ঠিক আছে কিনা। আকাশ চামচ নিতে গিয়ে মিলির হাতের সাথে ধাক্কা খেল। মিলি এক লহমায় সরে দাঁড়ালো। দুজনের চোখে চোখ পড়তে সময় যেন থেমে গেল। সেই গত রাতের স্মৃতিটা দুজনের মনে বিদ্যুতের মতো খেলে গেল। লবণ ঠিক আছে, আপনি যান তো এখান থেকে। কাজের মাঝে বিরক্ত করবেন না। বিরক্ত? আমি তো জাস্ট হেল্প করতে এসেছিলাম। আপনি আসলেও এক নাম্বার ঝগড়ুটে বড় আপু। আকাশ হাসতে হাসতে বেরিয়ে গেল, কিন্তু মিলির বুকের ভেতর তখন তোলপাড় শুরু হয়েছে। সে ভাবল, এই ছেলেটার কাছে আসাতে এমন লাগলো কেন? আমি তবে এই ছেলেটার প্রেমে পড়েছি? না, এটা অসম্ভব। আমি তো ওকে ঘৃণা করি। সেদিন রাতে হঠাৎ করেই শহরে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হলো। আকাশের ঘরের জানালাগুলো সজোরে আছড়ে পড়ছিল। মিলি ভয় পেয়ে আকাশের ঘরের দিকে দৌড়ে গেল। বিদ্যুৎ চলে যায়, পুরো বাড়ি অন্ধকার। মিলি অন্ধকারের মধ্যে হাঁটতে গিয়ে সরাসরি কারোর বুকের ওপর গিয়ে আছাড় খেলো। আকাশ শক্ত করে ধরে ফেলে। আরে কে? মিলি? হ্যাঁ, খুব ঝড় হচ্ছে, আমি ভয় পেয়েছিলাম। আকাশ মিলিকে ছাড়লো না। অন্ধকারের মাঝে ঝড়ের শব্দ আর দুজনের নিঃশ্বাস একাকার হয়ে গেল। আকাশ মিলিকে দেওয়ালের সাথে চেপে ধরলো। মিলির ভেজা চুলের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে। আপনি সবসময় এত শক্ত থাকেন কেন মিলি? কখনো কি নিজের মনটাকে একটু আলগা করতে পারেন না? আকাশ ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। আকাশ মিলির কানে কাছে ফিস ফিস করে বলল, বাড়িতে কেউ নেই মা বাবা ছাড়া, আর তারাও এখন ঘুমাচ্ছেন। আপনার এই ভয়টা আমার খুব ভালো লাগছে। ধীরে ধীরে মিলির অধরে ঝুঁকে এলো। মিলি বাধা দেওয়ার চেষ্টা করলো না, বরং এক অজানা টানে সেও আকাশকে আঁকড়ে ধরল। ঝড়ের শব্দের মাঝে দুজনের হৃদস্পন্দন মিশে গেল একাকার হয়ে। এটি ভালোবাসা কিনা তারা জানে না, কিন্তু শরীরের প্রতিটি শিরায় তারা একে অপরকে অনুভব করছিল। কোনো স্বীকৃতি বালাই নেই, কোনো প্রেমের কথা নেই, কেবল এক আদিম এবং বিশুদ্ধ আকর্ষণ। পরের দিন সকালে আকাশ যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন সে দেখলো তার জরুরি ফাইলগুলো ডেস্কে নেই। ঠিক তখনই রেহনা বেগম হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। আকাশ দেখ, আমি বাগানের ডাস্টবিনে কি পেয়েছি। তোর এই গোপন ফাইলগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি মিলিকে কাল রাতে তোর স্টাডি রুমের আশেপাশে ঘুরতে দেখেছি। আকাশ থমকে গেল। তার মনে হলো কাল রাতে সেই রোমাঞ্চ কি তবে কোনো কেবল একটা নাটক ছিল? মিলিকে আসলো কোনো চাল চালছে? আকাশের মনে সন্দেহ আর মিলির প্রতি জন্ম নেওয়া সেই হালকা অনুভবের মাঝে একদম যুদ্ধ শুরু হলো। সে মিলির ঘরে গিয়ে দেখলো মিলি খুব শান্ত মনে বই পড়ছে। আকাশ খুব ইচ্ছে হলো চিৎকার করে জিজ্ঞাসা করতে, কিন্তু সে পারল না। মিলি, যদি তুমি সত্যি বিশ্বাসঘাতকতা করে থাকো তবে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কিন্তু আমার মন বলছে তুমি এমনটা করতে পারো না। কিছু বলবে? হ্যাঁ, না মানে না, কিছু না। বলো না কি বলবে। মিলি, তুমি কি চাও? আমি সত্যি বুঝতে পারছি না কেন করছো এসব। মানে কি চাই? মানে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে তো আমি তোমাকে পারছি না, হচ্ছেটা কি এসব? আমার সাথে কিসের এত শত্রুতা তোমার? মিলি অবাক হয়, বইটা বন্ধ করে পাশে রেখে উঠে দাঁড়ায়। আকাশের কাছে গিয়ে বলে, কি হয়েছে খুলে বলো তো। কেউ কি তোমায় আবার কিছু বলেছে? ও তাই? সবাই আমাকে বলবে আর আপনি সাধু? আপনি কি করে জানলেন কেউ আমাকে কিছু বলেছে? না মানে এখন কিছুদিন যাবত তো এইসবই হচ্ছে। হলেও আপনার কারণে হচ্ছে। আপনি কি করে পারলেন আমার ফাইলগুলো নষ্ট করতে? আপনার কি লাভ হলো বলুন? কিন্তু আমার তো বিরাট ক্ষতি হলো। মিলি যেন আকাশ থেকে বলল। সে বলল, দিদি বা এবারই মানুষ আবারও কোনো নতুন চাল চেলেছে। আকাশের সন্দেহটা স্বাভাবিক, কিন্তু সব ঠিক করতে হবে। তাই সে ঠান্ডা মাথায় বলল, আচ্ছা আচ্ছা, কুল, ইটস ওকে, ইটস ওকে। মাথা ঠান্ডা করো, আমরা বসে কথা বলি। বসে? সিরিয়াসলি আপনি বসে কথা বলার কথা বলছেন এখনো? আপনাকে আমি একটু একটু করেই মেনে নিচ্ছিলাম, ভেবেছি আপনি সবার থেকে আলাদা, কিন্তু আপনি তো জাস্ট একটা ঘরশত্রু। আপনি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি আপনাকে ঘৃণা করি। তোমার সত্যিই এমন মনে হয় আমাকে? এই আপনি যান তো, যান, চোখের সামনে থেকে যান। আপনাকে সহ্য হচ্ছে না। ইনোসেন্ট থাকার নাটক করে ভেতরে ভেতরে আপনি একটা কাল নাগিনী। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি আপনাকে ছুঁয়েছি আবার? ছি!
আকাশ আরও কিছু বলছিল, মিলি তার জবাব দিল না, চুপচাপ ব্যাগ গুছিয়ে স্টোর রুমে চলে গেল। ওদিকে দিতি দূর থেকে সবটা দেখে হাসছে। সে জানে এবার আকাশ আর মিলির এই নামহীন সম্পর্কটা চিরতরে ভেঙে চুরমার হয়ে যাবে। ষড়যন্ত্রের জাল বিছানো হয়ে গেছে, এখন কেবল শিকার পড়ার অপেক্ষা। ভোরের আলো তখন চৌধুরী ভিলার সাদা পর্দার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে। আগের দ্রুত সিসিটিভি চেক করতে গেল। রেহনা বেগম এবারও ভুলে গেলেন সিসিটিভি ডিলিট করতে। গত রাতের ঝড়টা কেবল বাইরে নয়, আকাশের মনেও বয়ে গেছে। যখন সিসিটিভি ফুটেজ দেখা গেল, রেহনা বেগম নিজের ফাইলগুলো ডাস্টবিনে ফেলছিলেন দিদির প্ররোচনায়। তখন আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সে মিলিকে চরম অপমান করেছে, তাকে ঘর শত্রু বলেছে, কিন্তু মিলি কোনো পাল্টা চিৎকার করেনি, কেবল শান্ত চোখে আকাশের দিকে তাকে ব্যাগ গুছিয়ে গেস্ট রুমে চলে গিয়েছে। আকাশ আর না দাঁড়িয়ে দ্রুত মিলির ঘরের সামনে গেল। মিলি সারাদিন একটা দানাও মুখে তোলেনি। আকাশ বারবার দরজায় কড়া নেড়েছে, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। মিলির এই নিস্তব্ধতা আকাশকে যেন চাবুকের মতো মারছে। সে বুঝতে পারছে স্রেফ একটা সরি দিয়ে এই পাহাড় সমান অভিমান ভাঙানো সম্ভব নয়। আকাশ সেখান থেকে চলে এলো, পুলিশ স্টেশনে কল দিল। সে জানে আর বসে থাকলে চলবে না, এবার কোনো সিদ্ধান্ত তাকে নিতে হবে। কিছুক্ষণ পর পুলিশ এসে দিতিকে নিয়ে যায়। সকাল থেকে দিতি জেলে, জালিয়াতি আর চুরির দায়ে আকাশ তাকে নিজেই পুলিশের সোপর্দ করেছে। দিতির আস্ফলন এখন হাজতের চার দেওয়ালে বন্দি, কিন্তু আকাশের শান্তি নেই। সে তার বন্ধুদের ফোন করলো। ভাই, ও তো কথা বলছে না, কি করব? আবে শালা, মেয়েদের ইগোতে আঘাত করছিস, এবার একটু স্পেশাল কিছু কর। ক্যালেন্ড লাইট ডিনার সেট কর, তোর রোমান্টিক বুদ্ধি তো কম না। রাত 9টা। আকাশের ঘরের বড় বারান্দাটা এখন মায়াবী আলোয় সাজানো, চারিদিকে সুগন্ধি মোমবাতি জ্বলছে। টেবিলে মিলির প্রিয় সব খাবার। আকাশ অনেক কষ্টে মিলিকে জোর করে ধরে নিয়ে এলো বারান্দায়। এসব সস্তা নাটক করার মানে কি আকাশ? আপনি তো আমাকে অবিশ্বাস করেছিলেন। আপনার চোখে আমি ছিচকে চড়ছিলাম। মিলি, প্লিজ, মানুষের ভুল হয়। আমি মা আর দিতির কথায় বিভ্রান্ত হয়েছিলাম। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এই যে দেখুন, কান ধরছি। আকাশ নিজের কান ধরে পিচ্ছি ছেলেদের মতো ভঙ্গি করলো, কিন্তু মিলির রাগ কমলো না। সে উঠে চলে যেতে চাইল। আকাশ দ্রুত গিয়ে মিলির পথ আগলে দাঁড়ালো। সরুন, আপনার স্পর্শ আমার এখন বিষ লাগছে। আপনি আমাকে স্রেফ একটা খেলনা ভাবেন, তাই না? যখন খুশি আদর করবেন আর যখন খুশি অপমান করবেন। আমি কোনোদিন আপনাকে খেলনা ভাবিনি। আমি জানি না আমি কি ভাবি, কিন্তু আপনাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। মিলি আকাশকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। শুরু হলো দুজনের তুমুল ঝগড়া। মিলি চিৎকার করছিল আর আকাশ তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঝগড়া করতে করতে মিলি হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সজোরে মিলিকে নিজের বুকের সাথে চেপে ধরল। মিলি আকাশের বুকে হাত দিয়ে ঠেলছিল, কিন্তু সেই প্রতিবাদে জোর ছিল না। আকাশের ঠোঁট যখন মিলির কপালে আর চোখে ভালোবাসার প্রলেপ দিচ্ছিল, তখন মিলির সব অভিযোগ যেন ধুলোয় মিশে গেল। আকাশ মিলিকে পাজাগোলা করে তুলে বিছানায় নিয়ে এলো। ঘরে মোমবাতিগুলো তখন নিভে এসেছে, কেবল চাঁদের আলো ঘরে মেঝেতে লুটিয়ে পড়েছে। আকাশ মিলির শাড়ির আঁচল সরিয়ে দিতে মিলি এক লহমায় কেঁপে উঠল। এটি কি ঘৃণা না ভালোবাসা মিলি জানে না, কিন্তু আকাশের প্রতিটি ছোঁয়া তাকে এক অজানা নেশায় ডুবিয়ে দিচ্ছে। আকাশ মিলির ঘাড়ের কাছে মুখ নিতেই মিলি আবেশে চোখ বন্ধ করল। শরীরের প্রতিটি রোমকূপ তখন আদিম উত্তেজনায় কাঁপছে। ঘৃণা আর অবিশ্বাসের দেওয়াল চুরমার করে দিয়ে আকাশ মিলির নমনীয় শরীরের নিজের অধিকার কায়েম করল। মিলির অবাধ্য নিঃশ্বাস আর আকাশের পুরুষালী গাম্ভীর্য মিলেমিশে একাকার হয়ে গেল। সে রাতে তারা কেউ কাউকে কথা দিল না, কিন্তু তাদের শরীর একে অপরের সাথে নীল হয়ে গেল। প্রতিটি সোহাগে যেন আকাশ তার ভুলের প্রায়শ্চিত্ত করছিল, আর মিলি তার সব অভিমান বিসর্জন দিচ্ছিল। আকাশের উষ্ণতায় বিছানের চাদর যখন কুঁচকে যাচ্ছিল, তখন তারা পৃথিবীর সব ষড়যন্ত্র ভুলে কেবল একে অপরের অস্তিত্বে বোধ হয়ে রইল। পরদিন সকালে যখন রোদের আলো মিলির চোখে পড়ল, সে দেখল আকাশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিলি দ্রুত চাদর দিয়ে নিজেকে ঢেকে নিল। সুপ্রভাত, আমার রাগী বউ। কাল যা হয়েছে তা আমি ভুলে যেতে চাই। আমি এখনো আপনাকে ক্ষমা করিনি। ও আচ্ছা, ক্ষমা করেননি বলেই বুঝি কাল রাতে আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিলেন? মিলি একটা বালিশ তুলে আকাশের দিকে ছুঁড়ে মারল।
আকাশ হাসতে হাসতে বাথরুমে ঢুকে গেল। মিলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে আঙ্গুল ছোয়ালো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, যা সে আকাশের সামনে স্বীকার করতে রাজি নয়। সকাল থেকে বাড়িতে হাসি রোল। আকাশের বাবা আজমল চৌধুরী এখন মিলিকে দেখে একটু অপরাধ বোধে ভুগছেন। তিনি সকালে ডাইনিং টেবিলে বসে মিলিকে উদ্দেশ্য করে বললেন, মিলিমা, আকাশ যদি তোকে আর কোনো দিন বিরক্ত করে আমাকে বলিস, আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। বাহ, কাল পর্যন্ত যে ডাইনি ছিল আজ সে মা হয়ে গেল। আমার কপালটাই খারাপ। মিলি আড়াল থেকে সব শুনছিল আর হাসছিল। দিদি এখন জেলে পড়ছে, তার কোনো অস্তিত্ব এই বাড়িতে নেই। কিন্তু আকাশ আর মিলির এই টক ঝাল মিষ্টির সম্পর্কের মাঝে আরও কত নাটক অপেক্ষা করছে তা কেবল সময়ই জানে। আকাশ এখন সুযোগ পেলে মিলির ওড়না টেনে ধরে, আর মিলি তাকে পিচ্ছি ছোকরা বলে খেপায়। ঘৃণা থেকে শুরু হওয়া এই গল্প এখন ভালোবাসার এক মায়াবী অরণ্যে প্রবেশ করেছে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। চৌধুরী ভিলায় ছাদের বাগানে আজ বসন্তের হাওয়া বইছে। জেল থেকে দিদি আর তার মায়ের কোনো খবর এ বাড়িতে পৌঁছায় না। আজমল চৌধুরী আর রেহনা বেগম এখন মিলির শান্ত স্বভাবে এতটাই মুগ্ধ যে তারা নিজেদের অতীতের ভুলের জন্য অনুতপ্ত। কিন্তু আকাশ আর মিলির মাঝে সে লুকোচুরি খেলাটা যেন শেষই হচ্ছিল না। কেউ মুখ খুলে বলছে না, অথচ দুজনের চোখ সারাক্ষণ একে অপরকে খুঁজে ফেরে। আকাশ ঠিক করলো অনেক হয়েছে পিচ্ছি ছোকরা আর ডাইনি খেলা। এবার সে মিলিকে আনুষ্ঠানিকভাবে নিজে করে নেবে। সে শহর থেকে দূরে এক নির্জন রিসোর্টে মিলিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। মিলি প্রথমে যেতে রাজি ছিল না, কিন্তু আকাশের সেই একঘেয়ে জেদের কাছে তাকে হার মানতে হলো। রিসোর্টটি সাজানো হয়েছে কেবল নীল আর সাদা ফুলে, ঠিক সেই নীল রঙের আভা যে রঙটি দেখে আকাশ প্রথমবার ভুল করে প্রেমে পড়েছিল। আজ মিলিকেও সেই নীল রঙের একটি দামি শিপন শাড়ি উপহার দিয়েছে আকাশ, সাথে একটা চিরকুট। আজকের রাতটা কেবল আমাদের কোনো ভুল বোঝাবুঝি নয়। রাতে ডিনার শেষে তারা সমুদ্রের পাড়ে এসে বসলো। ঢেউর শব্দ আর চাঁদের আলো এক মায়াবী পরিবেশ তৈরি করছে। মিলি আকাশের থেকে একটু দূরে দাঁড়িয়ে ঢেউ দেখছিল। আকাশ পেছন থেকে এসে মিলির কোমরে হাত রাখলো। মিলি শিউরে উঠলো, এবার সরে গেল না। মিলি, আজ আর কোনো ঝগড়া নয়। আমি জানি আমি অনেক ভুল করেছি, আপনাকে পিচ্ছি ছোকরার মতো বিরক্ত করেছি, আবার কখনো প্রচণ্ড অপমান করেছি। কিন্তু বিশ্বাস করুন, ওই প্রথম দিন থেকে আপনার ওই ব্যক্তিত্ব আমাকে চুম্বকের মতো টেনেছে। আপনি তো দিদিকে ভালোবাসতেন আকাশ। আমার সাথে যা হয়েছে তা তো কেবল পরিস্থিতির চাপে। না মিলি, দিতি ছিল একটা মোহ, একটা ভুল রঙের আকর্ষণ। কিন্তু আপনি হলেন আমার জীবনের ধ্রুবতারা। আপনাকে ঘৃণা করতে গিয়ে আমি যে কখন আপনার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। কাল রাতে যখন আপনি আমার বাহুবন্দী ছিলেন তখন আমার মনে হচ্ছিল আমি যদি ওই মুহূর্তেই মারা যাই তবে আমার কোনো আক্ষেপ থাকবে না। মিলি এবার ঘুরে দাঁড়ালো। আকাশের চোখে আজ কোনো চপলতা নেই, আছে এক গভীর আর খাঁটি ভালোবাসা। আপনি জানেন আকাশ, আমি আপনাকে প্রথম যেদিন ওই রাস্তার মোড়ে ফুল হাতে বসে থাকতে দেখেছিলাম, সেদিনই আমার মনে হয়েছে নিশুতি রাত ও মান অভিমানের অবসান। ইস, এই পাগল ছেলেটা যদি আমার জন্য আসতো। কিন্তু আমি বড় বোন, দায়িত্বের চাপে নিজের মনকে পাথর দিয়ে রেখেছিলাম। আমি আপনাকে ঘৃণা করার নাটক করেছি কেবল নিজেকে বাঁচাতে। কি বলেন? হ্যাঁ, এটাই সত্যি। আকাশ মিলির গাল দুটো নিজের হাতের আজলাই নিল, তার আঙ্গুলগুলো মিলির চোখে জল মুছে দিল। তবে আজ সব আড়াল সরিয়ে দিয়ে একবার কি বলা যায় না, আমি আকাশ চৌধুরী, আপনার সেই জুনিয়র ছোকরা। আপনাকে পাগলের মতো ভালোবাসি মিলি। আপনি কি আমায় সারা জীবনের জন্য গ্রহণ করবেন? মিলি হাসলো, তার চোখে আনন্দের অশ্রু। সে আকাশের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভালোবাসি আকাশ, অনেক আগে থেকেই বাসি। আপনি আমার সেই আকাশ যে আমার অন্ধকার জীবনে নীল রঙের আনন্দ দিয়ে এসেছে। আকাশ মিলিকে পাজাকোলা করে তুলে নিল। সমুদ্রের ঢেউগুলো যেন তাদের এই মিলনকে স্বাগত জানিয়ে আরও জোরে গর্জন করে উঠল। রিসোর্টের সেই নির্জন ঘরে আজ আর কোনো অনিচ্ছাকৃত ব্যাপার ছিল না। আজ যা ছিল তা হলো দুজনের সম্মতিতে এক দীর্ঘ প্রতীক্ষিত প্রেমের পূর্ণতা। আকাশ মিলিকে বিছানায় শুয়ে দিয়ে তার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। মিলির শাড়ির আঁচল আজ স্বেচ্ছায় লুটিয়ে পড়ল মেঝের ধুলোয়। অন্ধকার ঘরে নিস্তব্ধতা ভেঙে আজ কেবল দুজনে নিবিড় নিঃশ্বাসের শব্দ আর ভালোবাসার গুঞ্জনে শোনা যাচ্ছিল।
সারা রাত তারা একে অপরের মাঝে হারিয়ে রইল। অতীতের সব গ্লানি আর অবিশ্বাসের ছাই উড়িয়ে তারা গড়ল এক নতুন পৃথিবী। সকালে যখন তারা হাত ধরাধরি করে চৌধুরী ভিলায় ফিরল, সবাই বুঝে গেল ঝড়ের সমাপ্তি হয়েছে। মিলি এখন আর কেবল এবাড়ির জালিয়াতি করা বউ নয়, সে এখন এবাড়ির প্রাণ। মা দেখো, তোমার বড় ছেলের জন্য কড়া 1 কাপ চা বানাতে বলো বড় বউকে। আমি এখন থেকে কেবল ওর হাতের চাই খাবো। মিলি মুচকি হেসে আকাশের দিকে তাকালো। সে চোখে আর রাগ নেই, আছে কেবল মায়া। আকাশ তার পিছু রান্নাঘরে গিয়ে আবার সেই দুষ্টামি শুরু করলো। ওড়না টেনে ধরা আর কানের কাছে আই লাভ ইউ বলা। আরে সরুন তো, পিচ্চি ছোকরা একটা। হ্যাঁ, আপনার এই পিচ্চি ছোকরাটাই আপনার বর, এখন সহ্য করতেই হবে। ঘৃণা থেকে শুরু হওয়া এক অসামর্থ্য সম্পর্কের গল্প আজ পূর্ণতায় এসে পৌঁছালো। আকাশ আর মিলির এই টকঝাল মিষ্টি প্রেম এখন চৌধুরী ভিলার প্রতিটি কোণে আনন্দের সুর হয়ে বাজে। নীল আকাশের নিচে মিলি আর আকাশের এই সংসার এখন এক রূপকথার চেয়েও সুন্দর।